আসসালামু আলাইকুম। লার্নিং স্কুলের নতুন আরেকটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমাদের ট্রান্সলেশনের লাস্ট ক্লাস হবে। ট্রান্সলেশনের গত ক্লাসে আমরা আহ, যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো 1 থেকে 130 পর্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করেছিলাম। আজকে 30-এর পর থেকে একদম শেষ পর্যন্ত আমাদের টোটাল কোশ্চেন আছে 246টা। এর মধ্যে বাকি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আজকে শেষ করব। কারা কারা জয়েন করেছেন একটু জানিয়ে দেন, আর জয়েন করে লাইভটা একটু শেয়ার করে দেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মধ্যে যারা প্রথম ধাপের জন্য প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষার কিন্তু ডেট দিয়ে দিয়েছে। সো এরপরে যাই হোক না কেন, পিছাক বা যা হোক, আপনারা মনে করবেন যে এটাই হচ্ছে ফিক্সড, যেহেতু দিয়ে দিয়েছে। তো সময় কিন্তু আর বেশি নেই। আমাদের প্রাইমারি শর্ট সাজেশনটা তো বের হয়ে গেছে। আপনাদের যাদের আর কি কেনা হয়নি, যারা কিনেছেন তারা পড়া শুরু করে ফেলেন। আর যাদের কেনা হয়নি এখনো, তারা কিনে পড়া শুরু করে ফেলেন, কারণ সাজেশনটা একদম ছোট করে করা হয়েছে যাতে আপনারা শর্ট এই টাইমের ভেতরে সবকিছু কভার করতে পারেন। সো আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আচ্ছা, কারা কারা জয়েন করেছেন আমাকে একটু জানিয়ে দেন, আর সবাই জয়েন করে লাইভটা একটু শেয়ার করে দেন। আজকে আজকে কি পরীক্ষা হবে ভাইয়া? আজকে পরীক্ষা হবে না, আগামীকালকে হবে পরীক্ষা। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জয়েন করে লাইভটা শেয়ার করে দিয়ে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন যে লাইভটা শেয়ার করেছেন কারা কারা। আমাদের শর্ট সাজেশনের প্রাইস হচ্ছে 220 টাকা। 220 টাকা। আচ্ছা, মারিয়া সুলতানা মৌরি বলছে শেয়ার শেয়ার করেছে। থ্যাংক ইউ মৌরি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আতিক হাসানও বলছে হ্যাঁ শেয়ার করেছে। জি, আপনারা দ্রুত একটু জয়েন হয়ে যান আর লাইভটা শেয়ার করে আমাকে জানিয়ে দেন। আচ্ছা, রাবেয়া ইসলাম বলছে শেয়ার ডান। সাফায়েত হোসেন বলছে শেয়ার ডান। ফেরদৌসি আক্তার বলছে শেয়ার ডান। লিপি আক্তার বলছে শেয়ার করেছে। আফরিন জাহান সোনিয়া শেয়ার করেছে। তরিকুল ইসলাম, পারভিন আক্তার, তসলিমা আক্তার শেয়ার করেছে। আচ্ছা, দ্বিতীয় ধাপের পরীক্ষার তো ডেট দেয়নি, পরীক্ষা হচ্ছে 15-20 দিন বা 1 মাসের মধ্যে আর কি হয়। তো হ্যাঁ হ্যাঁ, এবছর আর কি হওয়ার সম্ভাবনা নাই হয়তো, ঠিক আছে। বাট আপনারা প্রিপারেশন নিতে থাকেন, কখন হুট করে এই যে দেখেন হুট করে কিন্তু ডেট একটা দিয়ে দিয়েছে। সো আপনারা প্রিপারেশন নিতে থাকেন, প্রিপারেশন নিলে তো আর লস নেই। আচ্ছা, নওশিন তাবাসসুম শেয়ার করেছে। অমিত সাহা শেয়ার করেছে। আফরিন জাহান সোনিয়া শেয়ার করেছে। নাহিদ ইসলাম শেয়ার করেছে। জি, ওকে, ঠিক আছে। তাহলে সবাই হচ্ছে জয়েন করে ফেলেন, আর জয়েন করে লাইভটা একটু শেয়ার করে দেন, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। সো লাস্ট ক্লাসে আমরা 130 পর্যন্ত করেছিলাম, আজকে 31-এর পর থেকে করব। সো 131 নাম্বার প্রশ্নটাই একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে গেছে, সেটা হচ্ছে 12তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। এখানে আমাদেরকে বলছে যে আমি তোমাকে খাওয়াবো, এইটা ট্রান্সলেশন করতে বলেছে। এখন এই খাওয়ানো, ইট মানে খাওয়া আমরা জানি, কিন্তু খাওয়ানোর ইংলিশ হচ্ছে ফিড, ঠিক আছে। খাওয়ানো হচ্ছে ফিড, ওকে। FEED, ফিড, এটার মানে হচ্ছে খাওয়ানো, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, বলছে আমি তোমাকে খাওয়াবো।
তাহলে দেখেন মজার ব্যাপার, 4টা অপশনের মধ্যে আর বাকি কোনো অপশনই কিন্তু এই ফিডের ব্যাপারে কোনো কথা লেখা নাই। বলছে আই শ্যাল ইট ইউ, মানে আমি তোমাকে খেয়ে ফেলবো তা তো না। বলছে আই শ্যাল বি ইটিং ইউ, সেম মিনিং দ্বারা করে আই শ্যাল গিভ ইউ আ পার্টি, এই কথা তো বলেই নাই। তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, আই শ্যাল ফিড ইউ, আমি তোমাকে খাওয়াবো। ঠিক আছে, ফিড মানে হচ্ছে খাওয়ানো। ওকে, 33 বলছে, এই কোশ্চেনটা আমরা জাস্ট লাস্ট ক্লাসে 130 নাম্বার এই কোশ্চেনটা ছিল, আমরা সলভ করে ক্লাসটা শেষ করে দিয়েছিলাম, তো আজকে এটা পারার কথা। বলছে আমরা বিষয়টি আলোচনা করব, কি বলেছি যে আমরা যখন কোনো বিষয় আলোচনা করব বলবো তখন ডিসকাস আর ওই ম্যাটারের মাঝখানে কোনো প্রিপোজিশন থাকবে না, তাই তো? তাহলে এখানে কি বলছে যে উই শ্যাল ডিসকাস টু দ্য ম্যাটার, প্রিপোজিশন চলে এসেছে তাহলে বাদ। বলছে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, প্রিপোজিশন বাদ। বলছে উই শ্যাল ডিসকাস অন দ্য ম্যাটার, বাদ। একমাত্র 4 নম্বর অপশনে বলছে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, এখানে কোনো প্রিপোজিশন নাই, সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, 4 নম্বরটা। আমরা বিষয়টি আলোচনা করব, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার, কোনো প্রিপোজিশন থাকলেই এর মাঝখানে ওই অপশনটা বাদ। ওকে, 36 বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, আমি এটা না করে পারলাম না। আচ্ছা, আমি এটা না করে পারলাম না, তার মানে হচ্ছে এখানে আমাদের অপশনগুলো কি দিচ্ছে আগে বলি, তারপরে বলে দিচ্ছি যে অ্যান্সারটা কেন এটা। বলছে আই কুড নট হেল্প ডু ইট, তারপর বলছে আই কুড নট হেল্প ডুইং ইট, বলছে আই কুড নট হেল্প টু ডু ইট, আর বলছে আই কুড নট বাট ডিড ইট। আচ্ছা, তাহলে আমি এটা না করেই পারলাম না, তার মানে আই কুড নট হেল্প, এই যে হেল্প হবে এটা তো স্বাভাবিক, যখন আমি এটা না করেই পারলাম না, আমি এটা না দেখেই পারলাম না, এরকম হয় তখন আমরা হেল্প ইউজ করি। আর এটার আর একটা রুলস আছে, সেটা হচ্ছে এই যে কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এইটা থাকলে পরে ভার্ব প্লাস আইএনজি হয়, একদম মানে এটা একটা মুখস্থ কথা যে কুড নট হেল্প ক্যান নট হেল্প, এটা যখন থাকবে তখন কি হবে, এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। তাহলে এই যে এখানে কুড নট হেল্পের পরে কি ভার্বের সাথে আইএনজি আছে? নাই, তাহলে কাটা। এখানে বলছে কুড নট হেল্প, আবারও টু ডু, কাটা। এখানে বলছে আই কুড নট হেল্প ডুইং ইট, এখানে তো ভার্ব প্লাস আইএনজি আছে, এখানে আমাদের মেইন ভার্ব কি, ডু না, এটার সাথে আইএনজি আছে না, তাহলে এটাই কারেক্ট আনসার। আবার এখানে বলছে আই কুড নট বাট, তা তো না, আমি না করেই পারলাম না হবে হচ্ছে হেল্পের ক্ষেত্রে, তাই তো? তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। আরো একটা মজার ব্যাপার দেখেন, এখানে বলছে আই কুড নটের পরে আবারও এটা কি ডিড হবে? কুড নট বা ডু ইট হতে পারতো, তাহলেও হতো, কিন্তু বলছে কুড নট বা ডিড ইট, এটা কি হবে? দুইটা পরপর ভার্ব কি কখনো পাস্টে হয়? হয় না, সো এটাও কাটা। আনসার হচ্ছে বি নাম্বার, আই কুড নট হেল্প ডুইং ইট, আমি এটা না করে পারলামই না। ওকে, নেক্সট 38। এই যে 38 থেকে যে প্রশ্নগুলো, এর আগের দিন বললাম যে ওই যে শিশুটি হাসতে হাসতে আমার কাছে আসলো, সে কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো, এই সবগুলো একই প্যাটার্নের হবে। প্রতি বছর হচ্ছে এই সেম প্যাটার্নের একটা সেন্টেন্স থেকে প্রশ্ন আসে, জাস্ট চেঞ্জ করে দেয়, একবার বলে হাসতে হাসতে, একবার বলে কাঁদতে কাঁদতে। এইটা হলে আমাদের কোন স্ট্রাকচার ফলো করতে হবে সেটা আজকে দেখবো। সেটা হচ্ছে এর আগের দিন বলেছিলাম যে যখন এরকম কাঁদতে কাঁদতে আসুক বা হাসতে হাসতে আসুক, আমার কাছে হাসতে হাসতে আসছে, তাই তো? যখন এই হাসি বা কান্না বা যেটাই থাকবে না কেন সেটা তো লাস্টে চলে যাবে যে এভাবে সে আসছে, এইটার মাঝখানে যদি আমার কাছে আসে তাহলে আমার আর ওই জিনিসটার মাঝখানে, যদি কাঁদতে কাঁদতে আসে তাহলে কান্না আর আমি, যদি হাসতে হাসতে আসে তাহলে হাসি আর আমি, এর মাঝখানে কোনো প্রিপোজিশন থাকবে না। তাহলে এখানে কি বলছে, প্রথমটা যে শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো, ওকে, ফার্স্ট অপশনে বলছে দ্য বেবি কেম টু মি টু লাফিং। আচ্ছা, তাহলে এই যে আমার পরে হচ্ছে যে মানে সে হাসতে হাসতে আসলো, তাই তো? তাহলে আমার আর এই হাসির মাঝখানে কি বলেছিলাম যে কোনো প্রিপোজিশন থাকবে না। এখানে যদিও টু প্রিপোজিশন না, এখানে টু হচ্ছে ইনফিনিটিভ, আমরা জানি যে টু প্লাস ভার্ব কোনো দিনও ভার্ব প্লাস আইএনজি বা অন্য কিছু হবে না, বেস ফর্ম হবে। এখানে লাফের পরে কি দিয়েছে? আইএনজি, কাটা। বি বলছে দ্য বেবি কেম টু মি লাফিং, কোনো প্রিপোজিশন আছে? নাই, তাহলে এটাই তো রাইট আনসার। সি কি বলছে? দ্য বেবি কেম টু মি ইন লাফিং, এই যে আমার আর লাফ এই দুইটার মাঝখানে কি আছে? ইন আছে, প্রিপোজিশন, কাটা। আবার বলছে দ্য বেবি কেম টু মি বাই লাফিং, ওই যে সেম কথা, আমার আর লাফিং এর মাঝখানে কি আছে? বাই বা প্রিপোজিশন, কাটা, ইজি। তাহলে অ্যান্সার কি হবে? বি নাম্বার, দ্য বেবি কেম টু মি লাফিং,
বাচ্চাটা আমার কাছে বা শিশুটি আমার কাছে হাসতে হাসতে এলো। ওকে, 39 সেম। এখন আপনারাই পারবেন। দেখেন 39 বলছে ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। হাসতে হাসতে আসলে পারলে কাঁদতে কাঁদতে পারবো না? অবশ্যই পারবো। এবার কাঁদতে কাঁদতে আসবে, তাহলে কান্না আর আমার মাঝখানে কোনো প্রিপারেশন থাকবে না, তাই তো? বলছে দ্য বয় কেম টু মি ক্রাইং, দ্য বয় কেম নিয়ার মি ক্রাইং। কাছের কোনো কথা তো বলে নাই, তাহলে নিয়ার কেন বসালো? তারপর বলছে দ্য বয় কেম টু মি, এই যে আমার আর ক্রাইং এর মাঝখানে ইন আছে বাদ, আমার আর ক্রাইং এর মাঝখানে বাই আছে বাদ, তাহলে অ্যান্সার কি হবে? এ নাম্বার, দ্য বয় কেম টু মি ক্রাইং। সেম, আবারও বলছে 140। দেখেন মজার ব্যাপার, প্রতিবারই এই সেম প্যাটার্নের প্রশ্ন, খালি সেন্টেন্স চেঞ্জ করে দিয়েছে, সেম প্যাটার্ন। এবার বলছে কি, বলছে সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, হাঁপাতে হাঁপাতে আসো, কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, যেটাই হোক পারা যাবে, তাই তো? তাহলে এই হাঁপানোর ইংলিশটা তো আমাদেরকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে এই বাকি যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলোর মানে আমি যদি না জানি তাহলে কিন্তু সমস্যা। এখন এই ক্ষেত্রে বাকি ওয়ার্ডের মানেগুলো যদি আমি জানি তাহলে সব এলিমিনেশন করে কাটা দিয়ে যেটা জানি না সেটা না হয় হাঁপাতে হাঁপাতে হবে। তবে আমরা মেইন ওয়ার্ডটা জানা থাকলে বেশি ভালো হয়। এখানে এই যে বলছে যে পেন্টিং, এইটার মানে হচ্ছে কি হাঁপাতে হাঁপাতে, ঠিক আছে? পেন্টিং এটার মানে কি হাঁপাতে হাঁপাতে। আর বলছে যে এক্সস্টেড মানে একদম বিরক্ত হয়ে যাওয়া। বলছে রানিং দৌড়াতে দৌড়াতে, না। তারপরে বলছে যে হারিডলি, হারিডলি মানে হচ্ছে খুব তাড়াহুড়ার মধ্যে আর কি এসেছে, না সেটাও না। তাহলে হারি কি তাড়াহুড়া। তারপরে রানিং হচ্ছে দৌড়ে, আর এক্সস্টেড হচ্ছে বিরক্ত। ওকে, এখন আমরা সব মিনিং জানি। আর পেন্টিং মানে কি হাঁপাতে। হাঁপাতে হাঁপাতে, ওকে। তাহলে এখন কি বলছে যে হি হ্যাজ কাম হিয়ার এক্সস্টেড, হি হ্যাড কাম হিয়ার রানিং, হি কেম হিয়ার হারিডলি, হি কেম হিয়ার পেন্টিং। তাহলে অ্যান্সার কি হবে? হি কেম হিয়ার পেন্টিং, কারণ আমরা জানি হাঁপাতে হাঁপাতে মানে কি পেন্টিং। নেক্সট 41, সেম প্রশ্ন। লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো, সেম প্রশ্ন। The man comes to me by laughing, come to me by laughing. The man came to me laughing, কোনো কিছু দেয় না। আর came coming to me, আচ্ছা coming to হবে না, তো সে বলছে যে সে হাসতে হাসতে আমার কাছে আসলো। coming to me laugh, এটা কি হয় না? সে হাসতে হাসতে আসছিল, মানে ওইটা কন্টিনিউইং ছিল, তো ওইটা তো বলে নাই, তো এটাও কি কাটা। তাহলে আনসার কি হবে? সি নাম্বারটা, দ্য ম্যান কেম টু মি, লোকটা আমার কাছে এসেছিল কিভাবে? হাসতে হাসতে। নেক্সট সেম প্রশ্ন, সেম সেম সেম, এখানে আর টাইমই দিব না। সেম প্রশ্ন বলছে শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, ওই সেম প্রশ্ন রিপিট করেছে। সি নাম্বারটা হবে দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং, কারণ এর মাঝখানে আর কিছু নাই। আর বাকিগুলোতে কি বলছে? বলছে যে কেম টু মি রান, সে কি দৌড়ানোর কথা বলেছে? কেম টু মি রানিং না, কেম টু মি টু ক্রাইং, এই যে মাঝখানে প্রিপোজিশন আছে, কাটা, সব কাটা। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। the 44 কি বলছে? আচ্ছা 44 বলছে মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে। এই যে কোনো কিছু অপেক্ষা কোনো কিছু বেশি পছন্দ করা, এইটার হচ্ছে ইংলিশ কি? মানে আমি কোনো কিছুকে বেশি পছন্দ করি, তার মানে কি প্রেফার করি, তাই তো? আচ্ছা, এই যে প্রেফার করি কোনো কিছু, আমি কোনো কিছু বেশি পছন্দ করি যখন কোনো কিছুর সাথে এরকম তুলনা বোঝায় কোনো জিনিস যেটা কিনা আমি একটার থেকে আরেকটাকে বেশি প্রায়োরিটি দিতেছি, দুইটার মধ্যে তুলনা করে একটাকে বেশি প্রায়োরিটি দিতেছি, সেই ক্ষেত্রে সবসময় হচ্ছে টু বসে।
টু প্রিপোজিশন দিয়ে হচ্ছে গিয়ে এই তুলনাটা বসে। আর এই প্রেফারের পরে সবসময় টু হয় কোন ক্ষেত্রে, যখন আমি দুইটা জিনিসের মধ্যে একটা জিনিসকে বেশি ভালো মতো বেছে নিব বা আমার কাছে সেটা পছন্দের। সেই কথাই তো বলছে মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে, তার মানে সে দুইটা জিনিসের মধ্যে একটাকে বেছে নিয়েছে। তাহলে প্রেফারের পরে কি হবে? টু। দেখি কোথায় আছে, বলছে দ্য গার্ল লাইকস মিল্ক মোর দেন টি। না, এই যে মোর দেন হবে না। তারপরে বলছে দ্য গার্ল প্রেফার্স মিল্ক টু টি। আচ্ছা, তারপরে বলছে দ্য গার্ল প্রেফার্স মিল্ক দেন টি। না, এই দেন হবে না। দেন যদিও তুলনা করতে বোঝায়, তবে ওই যে বললাম যে ভালো খারাপ, যেটা ভালো খারাপের মধ্যে তুলনা হলে দেন হয়, কিন্তু যখন আমি একই ধরনের জিনিস, মানে কোনোটাই খারাপ না কিন্তু আমার পছন্দ এটা বেশি, সেই ক্ষেত্রে কি বলে আমরা দুইটাকে হচ্ছে কানেক্ট করব? টু দিয়ে, ডিফারেন্স বোঝাতে টু ইউজ করব। তাহলে সিতে বলছে দেন, তাই এই জন্য কাটা। তারপর বলছে দ্য গার্ল প্রেফার্স টি টু মিল্ক। মেয়েটা কি চা প্রেফার বেশি করেছিল নাকি মিল্ক প্রেফার বেশি করেছিল? একটু দেখেন কত ট্রিকি প্রশ্নটা করেছে, যে একটাতে বলছে যে আচ্ছা আমাদের অ্যান্সার তো বি হবে, তাহলে বলছে যে প্রেফার্স মিল্ক টু কফি। তাহলে যেটাকে প্রেফার করবে সেইটা প্রেফারের সাথে বসবে, আমি যেটা প্রেফার করি সেটা প্রেফারের সাথে বসবে। তাহলে কি প্রেফার প্লাস যেটা পছন্দের, ওকে, প্লাস টু প্লাস প্লাস টু প্লাস যেটা পছন্দ না। ক্লিয়ার? তাহলে প্রেফারের পরে যেটা আমার পছন্দের সেটা প্রেফারের সাথেই থাকবে, তারপরে টু বসবে ওই দুইটার মধ্যে কম্পেয়ার বোঝাতে যে আমি কোনটাকে বেশি বেশি পছন্দ করি। তারপরে আমি যেটাকে বাদ দিয়ে দিয়েছি, পছন্দ করি না, সেটা টু এর পরে বসবে। ঠিক আছে, আমি যেটা প্রেফার করি সেটা প্রেফারের পরেই বসবে। এখন এখানে বলেছে মেয়েটা কোনটা বেশি প্রেফার করে, দুধ বা মিল্ক। প্রেফারের পরে কি আছে? এখানে মিল্ক আছে, কিন্তু এখানে কি প্রেফারের পরে মিল্ক আছে? না। তাহলে এখানে তো উল্টো কথা বলছে যে মেয়েটা চা বেশি পছন্দ করে দুধ অপেক্ষা, কিন্তু আমাকে তো সেটা বলে নাই। আমাকে কি বলেছে? যে মেয়েটা দুধ বেশি পছন্দ করে চা অপেক্ষা। তাহলে এই যে প্রেফারের সাথে কি থাকবে? যেটা পছন্দের সেটা, মানে মিল্ক। তারপরে বলছে টু, এই যে টু বসেছে, যেটা পছন্দ করে না সেটা বসেছে। ওকে, এই যে আনসার। ক্লিয়ার? আচ্ছা, আমাকে বলেন যে এই রুলসটা বোঝা গেছে কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে প্রেফার টু, কোনো কিছু পছন্দ করার ক্ষেত্রে যে তুলনা করা। ঠিক আছে, আর যেন আমাদের ভুল না হয় এটা। ক্লিয়ার? ওকে, তারপরে কি বলছে আমাদের? এটা ডান। এই যে এইটা এটা এটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে এই যে প্রেফারের পরে যেটা পছন্দের সেটা বসবে, তারপরে টু বসবে, তারপরে যেটা পছন্দ না সেটা। ওকে, নেক্সট 49 বলছে আমি তাকে দিয়ে কাজটি করালাম। আচ্ছা, তাহলে কাউকে দিয়ে কাজ করানো কথাটা আমি কিভাবে বলতে পারি? আচ্ছা, কাউকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন সেটা বলার একটা ওয়ে আছে। এখন এখানে কি বলছে আমরা অপশনগুলো দেখি তারপরে বলছি। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, ওকে। তারপরে বলছে আই গট হিম ডু দ্য ওয়ার্ক, আই মেড ডান দ্য ওয়ার্ক বাই হিম। আচ্ছা, আই হ্যাভ ডান হিম দ্য ওয়ার্ক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সি নাম্বার যেটা বলছে যে আই মেড ডান দ্য ওয়ার্ক বাই হিম, এই সেন্টেন্সটা হয়ই নাই। একে তো এটা প্যাসিভও হয় নাই, অ্যাক্টিভও হয় নাই, সেন্টেন্সের স্ট্রাকচারই হয় নাই, এটা কাটা। বি বলছে আই হ্যাভ ডান হিম দ্য ওয়ার্ক, মানে আমি তাকে করেছি কাজটা, বাংলা করলে এটারও মিনিং দাঁড়ায় না। বি বলছে আই গট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে, গট মানে হচ্ছে পাওয়া, আমি তাকে পেয়েছি কাজটা করার জন্য, তাই কি? নাকি আমি তাকে দিয়ে কাজটা করেছি? তার মানে কাউকে দিয়ে আপনি যখন কাজটা করাবেন তখন আপনি তাকে কি করছেন? যে আপনি তাকে বাধ্য করছেন সেটা করার জন্য, তাই তো? তার মানে আপনি তাকে মেড করছেন এই কাজটা করার জন্য। আই মেক হিম অর আই মেড হিম, যেহেতু এটা করেছিল, তাহলে আই মেড হিম ডু দ্য ওয়ার্ক।
আমি তাকে দিয়ে কাজটা করালাম, কারণ এখানে কি বলছে, এই যে মেড হয়েছে কারণ আপনি তাকে দিয়ে কাজটা করিয়েছেন, আপনি তাকে কোনোভাবে বাধ্য করেছেন কাজটা করার জন্য। সো আই মেড হিম, তারপরে কি, ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করালাম। অ্যান্সার হবে এ নাম্বারটা, বি সি ডি না। ক্লিয়ার? নেক্সট 150 বলছে আমাদেরকে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ আমি কাজটি করিয়েছি, ওই যে সেম কথা যে আমি কাজটি করেছি। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এখানে বলছে যে আমি কোনো কিছু দিয়ে টিয়ে না, যে আমি তাকে দিয়ে বা বলছে যে আমি কাজটি করিয়েছি, আমি করিয়েছি, তাহলে কি হবে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক না, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে তো আমি কাজটা মানে করেছি, এখানে বলছে আমি কাজটি কি করিয়েছি। আই ডিড দ্য ওয়ার্ক আমি করেছিলাম না, আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান, আর বলছে আই গট দ্য ওয়ার্ক ডান। আচ্ছা, যখন করিয়েছি বলছে তার মানে এই কাজটা হয়ে গেছে, তাই তো? আমরা জানি যে যখন কাজ হয়ে যায় কিন্তু সেটার ফলাফল বাকি থাকে, মানে কোনো রেজাল্ট সম্পর্কে কথা থাকে না, তখন সেই সেন্টেন্সকে আমরা কি বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? তাহলে এখানে যখন বলছে আই গট দ্য ওয়ার্ক ডান, ইটস কারেক্ট, বাট কথা হচ্ছে আই গট দ্য ওয়ার্ক ডান মানে হচ্ছে আমি কাজ করেছি, রেজাল্টও পেয়েছি, সবকিছু, কিন্তু এখানে বলছে আমি কাজটি করেছি, এরপরে রেজাল্ট কি হয়েছে বা কি সেটা তো আমি জানি না, জাস্ট কাজটি করেছি। সো কি হবে, আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান, তার মানে আমি কাজটি করিয়েছি। এই ক্ষেত্রে আই গট দ্য ওয়ার্ক খুবই সুন্দর, ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু এই যে হ্যাভ না থাকার কারণে এই অ্যান্সারটা রাইট হলো না, কারণ যখন হ্যাভ হয়েছে তখন এটা কোন টেন্সকে ইন্ডিকেট করেছে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আর আমি কাজটি করিয়েছি তার মানে কাজটা হয়ে গেছে, ফলাফল পাইনি, সেটাও কি প্রেজেন্ট পারফেক্ট। ওকে, নেক্সট 52 বলছে আমি তাকে দিয়ে চিঠিটি লেখালাম। ওকে, ওই যে সেম কথা, মানুষকে দিয়ে কাজ করাচ্ছে, তাহলে আমি তাকে দিয়ে চিঠিটি লেখালাম। ওকে, এটা কি হবে, বলছে আই রোট দ্য লেটার বাই হিম। আচ্ছা, তারপর বলছে আই হ্যাড রিটেন দ্য লেটার বাই হিম, আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, আর বলছে আই গট দ্য লেটার বিং রিটেন বাই হিম। ওকে, ফাইন। এখন এই সেন্টেন্সটার ক্ষেত্রে যে আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম, তার মানে এই কথাটা কি অ্যাক্টিভে বলছে নাকি প্যাসিভ? প্যাসিভে না, যে লিখালাম বললেই তো পারতো আমি তাকে দিয়ে লিখিয়েছি, তা তো বলছে না, বলছে যে আমি তাকে দিয়ে চিঠিটি লেখালাম, সে চিঠিটা লিখেছে যদি বলতো তাহলে তো অ্যাক্টিভ হতো নাকি? তাহলে আমি তাকে দিয়ে যখন বলছে তাহলে এটা কি হয়ে গেছে, প্যাসিভে হয়ে গেছে। ওকে, ফাইন। প্যাসিভ যখন হয়েছে তাহলে তাকে দিয়ে চিঠিটি লেখালাম, চিঠিটি আমি লিখিয়েছি, তাই তো, ইটস ডান। এখানে বলছে যখন আই রোট দ্য লেটার বাই হিম, তখন বোঝাচ্ছে যে আমি তাকে দিয়ে লিখেছি, এটা শুধু পাস্ট টেন্সকে রেফার করছে, কিন্তু পাস্ট তো না, আপনি তাকে দিয়ে কি করেছেন, আপনি বলছেন যে লিখালাম। যদি বলতো যে যদি বলতো যে লিখিয়েছি যদি বলতো তাহলে তো সেটা পাস্ট হয়ে যেত, কিন্তু পাস্ট তো না, বলছে যে লেখালাম, মানে লেখানোর কাজটা কি হয়েছে, সম্পন্ন হয়েছে, তাই তো, মানে শিওর। মানে আমার আরেকটা কথা, এখানে যখন লেখালাম বলছে তখন কাজও সম্পন্ন হয়েছে, রেজাল্টও সম্পন্ন হয়েছে, আমি তাকে দিয়ে লেখাইছি এবং লেখানো কি হয়েছে, সম্পন্ন হয়েছে। তাহলে বলছে যে আই রোট দ্য লেটার বাই হিম, না হইল না, বলছে আই হ্যাড রিটেন দ্য লেটার বাই হিম। আচ্ছা, আমি তাকে দিয়ে লেটারটা লিখিয়েছিলাম, তাই তো। আচ্ছা, এবার হচ্ছে আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, এক্স্যাক্টলি আপনি তাকে দিয়ে কি করেছিলেন, লিখিয়েছিলেন। অ্যান্ড আই হ্যাড দ্য লেটার, আমি তাকে দিয়ে চিঠিটি লেখালাম, এবং আপনি কি করেছিলেন, তাকে দিয়ে এই কাজটা করালেন। যখন কাউকে দিয়ে আপনি কোনো কাজ করাবেন, যে কাজটা করাবেন সেটা ঠিক তার আগে বসবে। এখানে এই যে বাই হিম মানে তাকে দিয়ে যে আপনি করিয়েছেন, তার আগে কি সে যে লিখেছে সেটা কি আছে? এক জায়গাও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানে আছে ঠিকই, কিন্তু এটার আবার স্ট্রাকচারটা ভুল আছে। যখন বলছে যে বিইং এর পরে হচ্ছে কি আবার রিটেন কিভাবে হয়,
ঠিক আছে, বিং রিটেন কেন হবে, কাটা। তাহলে আপনি এটা খেয়াল করবেন যে যখন কাউকে দিয়ে, যেমন মনে করেন এবার চিঠি লেখানোর কথা বলেছে না, এর পরের বার হয়তো প্রশ্ন আসবে, আপনাদের হয়তো প্রশ্ন আসলো যে আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম, আমি তাকে দিয়ে রান্না করিয়েছিলাম, এরকম যদি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে কি করবেন, যেটা করানো হবে প্যাসিভের ক্ষেত্রে, বারবার বলছি, যেটা করানো হবে সেই করানোর কাজটা ঠিক আগে থাকবে এবং তারপরেই হচ্ছে সেই পার্সনকে কি করা হবে, রেফার করা হবে, যে রিটেন বাই হিম। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ার্ক ডান বাই হিম, দ্য ওয়ার্ক হ্যাজ ডান বাই হিম, ওয়ার্কটা তার দ্বারা করা হয়েছিল। যখন এরকম বাই থাকে মাঝখানে, কারো দ্বারা করানো হয়, তখন কাজটা থাকে, তারপরে বাই থাকে, তারপরে হচ্ছে যাকে দিয়ে করানো হয়েছে সে। তাহলে কি বললাম যে প্যাসিভে, এটা কিন্তু প্যাসিভের ক্ষেত্রে, ওয়ার্ক প্লাস বাই প্লাস পার্সন। ওকে, প্যাসিভের ক্ষেত্রে কি হবে, যেই কাজটা যাকে দিয়ে আপনি করাবেন সেই কাজটার পরেই কি থাকবে, বাই থাকবে, কারণ এর দ্বারা আপনি করিয়েছেন, এবং তারপরেই সেই কে থাকবে, ওই পার্সনটা থাকবে। ক্লিয়ার? তাহলে এইখানেই শুধুমাত্র আমরা সেই স্ট্রাকচারটা ঠিক মতো পেয়েছি যে আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, আমি তাকে দিয়ে চিঠিটা লিখিয়েছিলাম। ক্লিয়ার? আচ্ছা, এটা একটু আমাকে বলেন যে এইটা বোঝা গেল কিনা, কারণ এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বারবার খালি রিপিট হবে, এইরকমই প্রশ্ন আসতে থাকবে। এটা একটু বোঝা গেছে কিনা আমাকে একটু বলেন। ক্লিয়ার? ওকে, ডান। নেক্সট 3। আচ্ছা ঠিক আছে, 153 বলছে আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশেস। ওকে, এই যে রিচ ডিশ বলতে আসলে কি বোঝায়, দামি খাবার? রিচ ডিশ কি দামি খাবার? না, রিচ ডিশ কিন্তু দামি খাবার না। রিচ ডিশ হচ্ছে সেই সমস্ত খাবার যেই খাবারটা অনেক তেল জাতীয়, অনেক মশলা জাতীয়, বা যেই খাবারটা রান্না করতে অনেক ধরনের তেল মশলা টসলা অনেক কিছু রান্না করা হয়, সেই সব খাবারকে কি বলে, রিচ ডিশ বলে। এখন বলছে যে আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশেস, তার মানে এখানে স্ট্যান্ড বলতে পাশে থাকা কিন্তু বোঝাচ্ছে না। আচ্ছা, কি বোঝাচ্ছে সেটা আমরা দেখি। তার তো অ্যান্সারটাই দেখা নাই, এটার অ্যান্সারটাই বাদ গেছে। আচ্ছা, এখানে এই যে বি নাম্বার মিসিং, বি নাম্বারটা লাস্টে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, নিচে আছে, কেটেই গেছে মনে হয়, কেটেই গেছে। আচ্ছা, বি নাম্বারটা আমি লিখে দিচ্ছি, বি নাম্বারটা কেটে গেছে। আচ্ছা দেখেন, এটা হবে হচ্ছে খাবার আমার সহ্য হয় না। বি নাম্বারটা কেটে গেছে, ঠিক আছে। বি নাম্বারটা হচ্ছে যে গুরুপাক খাবার আমার সহ্য হয় না। তাহলে কি বলছে যে আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশেস, এখানে স্ট্যান্ড মানে পাশে দাঁড়ানো না। কি বলছে যে আমি গরম থালার পাশে দাঁড়াতে পারি না, গরম থালার কথা কি বলেছে না। তারপর বলছে যে দামি থালার পাশে আমি দাঁড়াতে পারি না। আচ্ছা, এই যে রিচ ডিশেস মানে দামি থালা, আর এই যে আমি দাঁড়াতে পারি না। খুব সুন্দর করে বাংলা লিখেছে, কিন্তু এটা লিটারাল মিনিং হয়ে গেছে, হবে না। তারপরে বলছে যে গুরুপাক খাবারে আমার আগ্রহ নেই। আগ্রহ না থাকার কথা বললে সেটা বলতো যে ইন্টারেস্ট নেই, কিন্তু আই ক্যান নট স্ট্যান্ড ফর, এইরকম যখন ক্যান নট স্ট্যান্ড টাইপের কথা থাকবে তার মানে আমার সহ্যই হয় না, আমি এই জিনিসে
কোনো মানে আমার এই যে সহ্যই হয় না সোজা কথা। তাহলে বলছে যে গুরুপাক খাবার, এই গুরুপাক খাবার মানে হচ্ছে এই যে বললাম একটু আগে রিচ ডিশেস, সেই সমস্ত খাবার যেগুলো রান্না করতে গেলে বা যেগুলো প্রস্তুত করতে গেলে অনেক তেল মশলা ব্যবহার করা হয়। তাহলে বলছে গুরুপাক খাবার আমার সহ্য হয় না। এক্স্যাক্টলি, আই ক্যান নট স্ট্যান্ড। গুরুপাক খাবার আমার সহ্য হয় না। অ্যান্সার হবে কি এই বি নাম্বারটাই। ওকে, নেক্সট। আচ্ছা, 159 বলছে গুজবে কান দেওয়া উচিত নয়। খুব সুন্দর একটা ট্রান্সলেশন এটা, গুজবে কান দেওয়া উচিত নয়। আচ্ছা, তাহলে এটা কি হবে? বলছে অপশনগুলো আগে দেখি। বলছে ওয়ান শুড নট কনসেন্ট্রেট অন রিউমার, তারপর বলছে ওয়ান শুড নট গিভ আওয়ার ইয়ার টু রিউমার, আর বলছে উই শুড নট গিভ ইয়ার টু রিউমার, আর বলছে যে উই শুড নট হিয়ার রিউমার। আচ্ছা, তার মানে হচ্ছে কান দেওয়া উচিত নয় যখন বলছে, তখন বলছে কি কনসেন্ট্রেট, প্রথমটাতে বলছে কনসেন্ট্রেট করা মানে হচ্ছে কোনো কিছুতে মনোযোগ দেওয়া। এখানে কি মনোযোগের কথা বলেছে? না। তারপরে যখন বলতেছে যে গুজবে কান দেওয়া উচিত না, এই রকমের কথাবার্তা যখন বলা হয় যে আমাদের মানে এটা করা উচিত না, ওটা করা উচিত না, এইরকম কথাবার্তা যে গুজবে কান দেওয়া উচিত না যখন বলছে, তার মানে এটা আসলে সবার ক্ষেত্রে। এরকম না যে একজনের গুজবে কান দেওয়া উচিত না বা তার গুজবে কান দেওয়া উচিত না, এটা কি আমাদের সবার, যে কারোরই গুজবে কান দেওয়া উচিত না। তাহলে এখানে বলছে কি ওয়ান শুড না, একজন মানে প্রত্যেকের কথা তো এখানে আলাদা আলাদা করে বলেনি, এখানেও সেম কথা বলছে ওয়ান শুড নট গিভ ইয়ার টু না। তারপরে সি আর ডি হওয়ার মতো, তাই তো, কারণ এখানে শুড নট দুইটাই আছে। প্রথমটা বলছে কি উই শুড নট গিভ ইয়ার টু রিউমার, আর বলছে উই শুড নট হিয়ার রিউমার। হিয়ার মানে হচ্ছে গিয়ে শুধু শোনা, আর কান দেওয়া উচিত না যখন বলেছে তার মানে কি হবে গিভ ইয়ার টু রিউমার, তাই তো। তাহলে হবে হচ্ছে অ্যান্সার সি নাম্বারটা, উই শুড নট গিভ ইয়ার টু রিউমার। রিউমার মানে হচ্ছে গুজব, আমাদের গুজবে কান দেওয়া উচিত না। ওকে, নেক্সট 62 বলছে আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না। এই যে এটা একটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, আর হচ্ছে টেন্সও বলা যায়। কমপ্লিটিং সেন্টেন্স আর টেন্স দুইটার ক্ষেত্রে এই যে এই রুলসটা স্পেশালি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই উড রেদার কথাটা। ঠিক আছে, কি উড রেদার? উড রেদার ব্যবহার করা হয় কখন? উড রেদার ব্যবহার করা হয় যখন আমি দুইটা জিনিসের মধ্যে তুলনা করব আর একটা জিনিসকে খুব বেশি প্রেফার করব। ঠিক আছে, যেমন মনে করেন যে উড রাদার মানে হচ্ছে বরং, তাহলে উড রাদার কথাটা যখন বলবে তখন অবশ্যই সেন্টেন্সে কি থাকবে, একটা বরং পাবো। উড রাদার মানে হচ্ছে বরং, তবে এই বরং মানে হচ্ছে যখন দুইটা জিনিসের তুলনা হবে। আরো একটা কথা, উড রাদার যেখানে থাকবে সেই সেন্টেন্সে অবশ্যই এবং অবশ্যই কি থাকবে, একটা দেন থাকবে। এই দেন দিয়ে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে কি করা হবে, তুলনা করা হবে। তাহলে দেখেন উড রাদার আর প্রেফারের মধ্যে পার্থক্য দেখেন, যখন প্রেফার হবে তখন কি হবে, প্রেফার টু, আর যখন উড রাদার হবে তখন কি হবে, উড রাদার দেন হবে। আচ্ছা, তাহলে উড রাদার এই বরং দিয়ে হচ্ছে আমি একটা কাজের থেকে আরেকটা কাজকে বেশি প্রায়োরিটি করব। যে ফর এক্সাম্পল I would rather stay home than go outside, আমি বরং বাসায় থাকি বাইরে না গিয়ে। I would rather sing than perform a dance, আমি বরঞ্চ গান গাই ডান্স না করে। এইরকম দুইটা জিনিসের মধ্যে তুলনা, তাহলে এখানে তুলনা করেছে আমি বরং মরবো। আচ্ছা, মানে মরাকে বেছে নিয়েছে, কিন্তু ভিক্ষা করব না, ভিক্ষা সে করবে না, এটাকে বেছে নেয় নাই। এবার দেখি উড রাদার আর দেন আছে কিনা, তাইলে তো আর কি করা যাবে। প্রথমটা বলছে প্রথমটা কি বলছে, আই উড রাদার ডাই দেন বেগ। আচ্ছা ঠিক আছে, যে আমি মরে যাব ভিক্ষা না করে। আচ্ছা, তারপরে বলছে আই উড রাদার টু ডাই না, তারপরে বলছে কি দেন বেগ বেগ। আচ্ছা ঠিক আছে, তারপরে বলছে যে আই উড ডাই দেন বেগ, আই উড ডাই রাদার বেগ। সি আর ডি এর ক্ষেত্রে উড রাদার একসাথে নাই, সো সি আর ডি আগেই বাদ। এবার এ আর বি এর মধ্যে কোনটা হবে, এ আর বি এর মধ্যে এই যে উড রাদার এর পরে ডাই কথাটা তো ডাইরেক্ট থাকবে, টু ডাই এর তো আমার দরকার নেই। আই উড রাদার ডাই দেন বেগ,
তাহলে এই যে টু যে ইউজ করেছে এটার আসলে কোনো দরকার ছিল না, সো ও বাদ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয় ঠিক মতো? শুধু এ নাম্বারটা, আই উড রাদার ডাই দেন বেক, আই উড রাদার স্টে হোম দেন গো আউটসাইড, আই উড রাদার সিং দেন পারফর্ম আ ডান্সিং। ঠিক আছে, এই টাইপের হবে। উড রাদার থাকলে সেটাকে বরং বোঝায়, উড রাদার থাকলে কি হবে? দেন হবে, আর দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝাবে। ক্লিয়ার? বোঝা গেল 62 নাম্বারের উড রাদারের রুলসটা? Yes, I would rather die than beg. সাভারে আপনি হচ্ছে লাইব্রেরিতে গিয়ে যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন। হ্যাঁ, এখন তো লাইব্রেরিতে অ্যাভেলেবেল, আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গ্রামারের ক্লাসও হবে। ট্রান্সলেশনের ক্লাসটা এই কারণে নেওয়া হলো, তার কারণ যে আমাদের স্পেলিং এর পার্টটা আমরা যেটা ধরেছিলাম, আপনাদের গ্রামারের পার্টে অনেক সমস্যা, আর সেটার জন্য অনেক বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যখন গ্রামার করতে যাব তখন দেখবেন যে আবার অনেক ওয়ার্ড বুঝতে পারছেন না, ওয়ার্ডের সমস্যা। এন্ড গ্রামারের সবচাইতে মেজর ব্যাপারটা হচ্ছে আপনাকে ওয়ার্ড বুঝতে লাগবে। আপনি যদি মিনিং বুঝতে না পারেন ওয়ার্ডের, তাহলে গ্রামার রুলস করায় কোনো লাভ হবে না। রুলস আপনার বইয়ের মধ্যেও আছে, রুলস আমাদের মানে আমাদের যে শর্ট সাজেশন বলেন, আমাদের যে বই বলেন, সেখানেও রুলস আছে, আপনি মুখস্থ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনাকে বোঝার জন্য যেটা করতে হবে যে আপনাকে ওয়ার্ডগুলোর মিনিং বুঝতে হবে। মিনিং বুঝতে পারলে আপনি সুন্দর মতো করতে পারবেন। এই মিনিংটা বোঝার জন্য আমাদের স্পেলিং এর পার্টটা আগে করানো হয়েছে, যে আপনার ভোকাবুলারিটা আগে ভালো হোক, তারপরে আপনি আস্তে আস্তে করে গ্রামারের পার্টগুলো করবেন। ভোকাবুলারি পার্টের পরে ট্রান্সলেশন না করালে আবার আরেক ঝামেলা, সেটা হচ্ছে এই পার্টের মধ্যেই ট্রান্সলেশন পড়ে। ঠিক আছে, এই জন্য ট্রান্সলেশনটা আগে করানোর। এখানে যে রুলস গুলো আসবে সেগুলো তো বলেই দিব এখন, কোনো সমস্যা নাই। আর গ্রামারের পার্টও করানো হবে, একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, গ্রামারের পার্ট করানো হবে, কোনো সমস্যা নেই। ওকে, সাজিদ আব্দুল্লাহ, জি আপনার কমেন্ট এসেছে। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই তো? জি, রেকর্ডিং ক্লাস পাওয়া যাবে। ওকে, তারপর 64 আমাদেরকে বলছে যে হি ইউজ টু কাম হিয়ার এভরি ডে। আচ্ছা, ইউজ টু ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? ইউজ টু হচ্ছে কোনো অভ্যাস। ইউজ টু কি? অভ্যাস। ঠিক আছে, ইউজ টু এমন কোনো অভ্যাস যেটা হয়তো পাস্টে করা হতো বা এখনো করছি, এরকম কোনো অভ্যাসকে আমরা কি বলি? ইউজ টু, যেটা করা হতো বা হচ্ছে। তাহলে বলছে হি ইউজ টু কাম হিয়ার এভরি উইক, মানে তার প্রতি সপ্তাহে এখানে সে আসতো, এরকমই তো বোঝাচ্ছে নাকি? তাহলে কি হবে? বলছে তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসেন, তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন, তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসেছিল, আর বলছে তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসে থাকবেন। এসে থাকবেন মানে কি? থাকবেন মানে তো এটা পরে হওয়ার কথা, বাদ। বলছে তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসেছিল, এটা আবার কোনো কথা হলো? প্রত্যেক সপ্তাহে এসেছিল, তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসেন হতে পারে। আচ্ছা, তারপরে বলছে তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন। আচ্ছা, আর বলছে তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসেন। আচ্ছা, এখানে বলছে হি ইউজ টু কাম হিয়ার এভরি উইক। ইউজ টু বলেছে মানে এই অভ্যাসটা সে আগে করে থাকতো, এখন আর করছে না। ঠিক আছে, তাহলে তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন। ঠিক আছে, তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসেন সেটা না, তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন। ওকে, ওকে, কোনো মানুষ একা বাস করতে পারে না, একদম সহজ একটা প্রশ্ন নাকি? ওকে, কি বলছে? এক নাম্বারটা বলছে নো ম্যান ক্যান লিভ অ্যালোন। আচ্ছা, তারপরে বলছে নো, নো হয় নাই, ওয়ানও হয় নাই, ম্যানও হয় নাই, কিছুই হয় নাই, বাদ। তারপর বলছে কি? নো ওয়ান। আচ্ছা, নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, আর বলছে যে নোবডি ক্যান লিভ অ্যালোন। আচ্ছা, কোনো মানুষ একা বাস করতে পারে না, কেউ একা বাস করতে পারে না, এই কথার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, যখন বলবে যে কেউ একা বাস করতে পারে না, তখন আমি বলবো যে নান ক্যান লিভ অ্যালোন, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন বলছে যে কোনো মানুষ বাস করতে পারে না, এই মানুষের মিনিং তো আমার দেওয়া লাগবে। এক জায়গায় কি মানুষের কথা আছে? এই ম্যান কথাটা কি এক জায়গায় আছে? নাই, তাহলে কাটা। শুধু অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা, নো ম্যান ক্যান লিভ অ্যালোন, কারণ এখানেই শুধু ম্যান আছে।
ওকে, নেক্সট 67 167 বলছে যে সে বলল যে সে যাবে। আচ্ছা, সে বলল যে সে যাবে। আচ্ছা, সে বলল যে তার মানে হি সেড দ্যাট, তাই তো? আচ্ছা, সব জায়গায় হি সেড দ্যাট আছে, চালাক। বলছে হি সেড দ্যাট হি উইল গো, হি সেড দ্যাট হি উড ওয়েন্ট, ওরে বাবা, হি সেড দ্যাট হি উইল ওয়েন্ট, হি সেড দ্যাট হি উড গো। যখন সেড দ্যাট বলছে তার মানে ন্যারেশনের এটা কি প্যাসিভ ফর্ম, তাই তো? ন্যারেশন করাবো, ন্যারেশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ থাকে, তাই তো? বা ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কি? যখন কেউ তার কথাটাই বলে, সেটা হচ্ছে যে আই সেড, তারপরে কমা, ইনভার্টেড কমার ভেতরে যে কথাটুকু থাকবে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, অথবা সেটাকে বলা হয় যে একদম ডাইরেক্ট আমার কথাটাই। যখনই আমি সেটাকে কি করব, যে প্যাসিভ করব, তখনই আমি এই যে সেইডের পরে কি আনবো? একটা দ্যাট আনবো, তাই তো? এখানেও দ্যাট এনেছে, তার মানে এই কথাগুলো আসলে প্যাসিভলি বলছে। এই যে বললো যে সে বলল যে সে যাবে, প্যাসিভ কথা। এখানে হচ্ছে যদি কথাটা থাকতো যে সেইড, যে সে বলেছে, সেইজ, তাহলে ভেতরের ইনভার্টেড কমার ভেতরের যে কথাটুকু, মানে সে যতটুকু কথা বলেছে সেগুলো আমি যে টেন্সে আছে সেই টেন্সেই রাখতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই এই যে সেইড কথাটা বলবে, তখনই ব্যাপারটা হয়ে যায় কি ন্যারেশনের ক্ষেত্রে, যে সেইড বললে সে যতটুকু কথা বলেছে সেটুকু কি হয়ে যাবে? পাস্টে হয়ে যাবে। সিম্পল কথা, যে ফর্মেই থাকুক না কেন আমাকে এনিহাও পাস্টের ফর্মে করতে হবে। এখন এখানে বলছে কি যে সে বলেছে, তাই তো? তারপরে কি আমি উইল বলতে পারবো? যে সে তো তখন আমাকে বলেছিল যে হ্যাঁ সে যাবে, কিন্তু আমি যখন পরে কথাটা বলছি, তাহলে দুইটা ফর্মে কি আমার জন্য পাস্ট না? এটাই আর কি ব্যাপার। তাহলে হি সেড দ্যাট যখন বলছে, এরপরে আমাকে খালি পাস্টই খুঁজতে হবে। এখন এখানে বলছে যে হি উইল গো, কাটা। হি সেড দ্যাট হি উড ওয়েন্ট, উড মানে উডের পরে আবার কি ওয়েন্ট, এটা কি হলো? উড গো তো বলতে পারতো নাকি, কাটা। তারপরে বলছে হি সেড দ্যাট হি উইল ওয়েন্ট, হি উইল ওয়েন্ট হয়, তুমি দিতা যে হি উড গো, তাই তো? হি উইল ওয়েন্ট কি হয়, কাটা। ডি বলছে হি সেড দ্যাট হি উড গো, ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট আনসার। হি সেড দ্যাট হি উড গো, সে বলেছিল, মানে সে বলল যে সে যাবে, কিন্তু সে যখন বলেছে তারপরে নিশ্চয়ই আমি এই কথাটা বলছি প্যাসিভ ফর্মে, এই জন্য দুইটাই কি হবে, যেহেতু এটা সেড আছে, ভেতরের কথাটাও কিসে হবে? পাস্টে হবে। ওকে, নেক্সট 71 বলছে ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি এটা কি হয়। বলছে আমি তোমার শিক্ষক। আচ্ছা, আমি তোমার শিক্ষক, এটি আমি যে তোমার শিক্ষক, এটি আমি যিনি তোমার শিক্ষক। আচ্ছা, এটার আনসার কি হবে? তাহলে দেখেন, যখন এরকম বলা হয় যে ইট ইজ আই হু, ইট ইজ ইউ হু, ইট ইজ হি হু, যখন হু বলে এরকম রেফার করা হয়, তখন আসলে বোঝানো হয় যে সেই, ঠিক আছে? এক্স্যাক্টলি কোনো পার্সনকে রেফার করার জন্য আমরা হু হচ্ছে সেই পার্সনকে রেফার করার জন্য ইউজ করি। এই আই এর ক্ষেত্রে কিন্তু হু হয়েছে, যদি এটা অবজেক্টিভ ফর্ম থাকতো তাহলে হুম বা হুজ হতো, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন যখন বলছে যে আমি তোমার শিক্ষক, এই কথাটা যে আমি তোমার শিক্ষক, দেখেন এখানে জোর কম, আমি তোমার শিক্ষক, তাহলে আই এম ইউর টিচার, তাহলে তো এখানে এই কথা বলবে না যে ইট ইজ আই হু, সো এটা কাটা। সিতে বলছে যে এটি আমি যে তোমার শিক্ষক, এরকম কথা কি হয়? মানুষকে কখনো এটি বলে কি রেফার করা যায়? না। এবার বলছে এটি আমি, এখানে বলছে যে, আবার এখানে বলছে এটি আমি যিনি তোমার শিক্ষক, না, একটাও হবে না। এটি আমি, এই কথা কখনো কেউ বলে না। জোর দেওয়ার ক্ষেত্রে যখন হু বলছে, তার মানে বাংলায় আমি তোমার শিক্ষক, ঠিক আছে? তাহলে হবে হচ্ছে বি নাম্বারটা, যে আমি তোমার শিক্ষক, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? এই যে হু এর এই ব্যাপারটা বাংলায় ট্রান্সলেট করতে গেলে কিন্তু এইরকম হয়, সো এটা যেন ভুল না হয়। ওকে, নেক্সট 79 বলছে দাঁড়াও আমি এখনই আসছি। আচ্ছা, তাহলে বলছে যে দাঁড়াও আমি এখনই আসছি, আনসার কি হবে? বলছে স্ট্যান্ড, আই কাম নাও, তারপর বলছে ওয়েট, আই এম কামিং নাও, কিপ স্ট্যান্ডিং, আই এম কামিং,
আর বলছে স্ট্যান্ড হিয়ার আই এম কামিং। প্রথম কথা হচ্ছে কাউকে আপনি বলতেছেন দাঁড়াও আমি আসছি 1 মিনিট, এই দাঁড়াও এর লিটারাল মিনিংটা আসলে কি? আপনি বাংলা যখন কাউকে বলছেন যে দাঁড়াও, তার মানে কি তাকে আপনি অপেক্ষা করতে বলছেন, তাকে ওখানে দাঁড়ায় থাকতে বলছেন না, তাই তো? আমরা ফোন ধরে মনে করেন যে ঘুমায় ঘুমায় ফোন ধরে বলে কি হ্যাঁ দাঁড়া আমি 5 মিনিটে আসছি, ফ্রেন্ডরা তো এই কাজ করেন নাকি? এখন এখানে দাঁড়ানো মানে কিন্তু দাঁড়ায় থাকে না, দাঁড়ানো মানে হচ্ছে ওয়েট করা বা অপেক্ষা করা। তাহলে এখানে তো লিটারাল দাঁড়ানোর কথা বলছে, এই যে স্ট্যান্ড, এখানেও লিটারাল দাঁড়ানোর কথা বলছে, এখানেও লিটারাল দাঁড়ানোর কথা বলছে। ওকে ফাইন, সব বাদ, এক জায়গায় শুধু আছে ওয়েট, আই এম কামিং নাও, এটাই হবে অ্যান্সার। দাঁড়াও আমি এখনই আসছি। ওকে, নেক্সট 180 বলছে কিছু করার আগে ভালো করে ভেবে নাও। আচ্ছা ঠিক আছে, কিছু করার আগে ভালো করে ভেবে নাও। ওকে ফাইন, আমাদের অপশন কি কি দেওয়া আছে? বলছে থিঙ্ক বিফোর ইউ ডু এনিথিং। আচ্ছা, তারপরে বলছে লুক বিফোর ইউ ল্যাপ, আর বলছে লুক বিফোর ইউ ডু, আর বলছে থিঙ্ক বিফোর ইউ ল্যাপ। আচ্ছা, তাহলে আমাদের আনসার কোনটা হবে? এখানে কোনো কিছু করার আগে ভালো করে ভেবে নাও, এটা বাংলায় যেরকম বলছে ইংলিশে এটা ঠিক লিটারাল এইভাবে হয় না। আগেই বলেছি যে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস বোঝা লাগবে যে প্রত্যেকটা ভাষার ট্রান্সলেশন গুলো কিন্তু একভাবে লিটারাল মিনিং করা যায় না, ঠিক আছে? লিটারাল মিনিং সবসময় সব ট্রান্সলেশনের হয় না। কেন হয় না? কারণ একটা কথা দিয়ে আমরা অনেক কিছু বুঝাতে পারি, এক কথার মিনিং একরকম না। সো মিনিং ইম্পর্টেন্ট, যে আমাকে বোঝাতে যাচ্ছে কি। তার মানে এখানে বলছে যে কিছু করার আগে ভালো করে ভেবে নাও, তার মানে হচ্ছে মানে এটাকে বলে যে লুক বিফোর ইউ লিভ, মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ঠিক আছে? সো ওই কথাটা কি আর কি সুন্দর করে বলেছে যে কিছু করার আগে ভালো করে ভেবে নাও। আসলে এটা হচ্ছে সেই প্রবাদ যেখানে বলা হয় যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, মানে ভাবিয়া করিও কাজটা করার আগে ভেবে নাও। এটার মানে হচ্ছে লুক বিফোর ইউ ল্যাপ, এটার মানে হচ্ছে কি লাভ দেওয়া, তার মানে হচ্ছে দেখে লাভ দাও, লাভ দিয়ে দেখো না, ঠিক আছে? যদিও এটা লিটারালি মিনিং এটা দাঁড়ায় যে লাভ দেওয়ার আগে দেখে নাও, দেখে মানে লাভ দিয়ে দেখো না, কিন্তু বাংলাটা এটাই দাঁড়ায় যে ভাবিয়া করিও কাজ, মানে কোনো কিছু করার আগে ভেবে নাও ঠিক হচ্ছে কিনা। সো অ্যান্সার হবে বি নাম্বারটা, ঠিক আছে? লুক বিফোর ইউ লিভ, লাভ দেওয়ার আগে দেখে নাও। ওকে, তাহলে 180 পর্যন্ত কোনো সমস্যা? আচ্ছা, ইয়েস, বি নাম্বারটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন। নেক্সট 82। 182 বলছে কখনো অপরের নিন্দা করো না, ঠিক আছে? কখনো অপরের নিন্দা করো না। ওকে ফাইন, দেখি আমাদের অপশনে কি কি আছে। বলছে নেভার টেল অফ আদার্স, নেভার টেল স্টিক অফ আদার্স, নেভার স্পিক ইভিল অফ আদার্স, আর বলছে নেভার স্পিক ইল অফ আদার্স। স্পিক ইল বা মানে স্পিকের পরে যদি ইল কথাটা থাকে তার মানে হচ্ছে নিন্দা করা। ওকে, ইল স্পিকিং মানে অসুস্থ কথাবার্তা না, ইল স্পিকিং মানে কি নিন্দা করা, একদম সোজা কথা। স্পিকের পরে ইল দেখলেই সেটা কি নিন্দা, কোনো কথা নাই। তাহলে এক জায়গায়ও কি এখানে বলছে টেল, টেল মানে তো বলা, আর মানে স্পিক কারো সম্পর্কে কোনো কিছু বলা, তাই তো? যাই হোক, এখানে কোনোটার পরে কি হচ্ছে এই যে ইল কথাটা আছে নাই, বলছে নেভার টেল অফ আদার্স, কাটা। নেভার টেল স্টিক অফ আদার্স, না, বলছে নেভার টেল ইভিল অফ আদার্স, আর বলছে নেভার স্পিক ইল অফ আদার্স। কখনো কারো সম্পর্কে কি করো না, নিন্দা করো না। স্পিক ইল মানে হচ্ছে নিন্দা করা। ওকে, নেক্সট হচ্ছে 186 বলছে 1 টাকার ভাঙতি দাও। এই যে ভাঙতি দেওয়া, কোনো কিছুর ভাঙতি চাওয়া, কোনো কিছুর আপনি কাউকে পুরো নোটটা দিলেন তারপরে ভাঙতে চাচ্ছেন, তার মানে কি আপনি চেঞ্জ চাচ্ছেন, ঠিক আছে? এই ভাঙতির ইংলিশটা হচ্ছে চেঞ্জ। এখন এখানে আমাদেরকে বলছে কি যে
প্রথমটা বলছে 1 টাকার ভাঙতি দাও, আচ্ছা ফাইন। বলছে গিভ মি 1 টাকা চেঞ্জ, ওকে। তারপর বলছে গিভ মি এ টাকা চেঞ্জ, গিভ মি আ চেঞ্জ ফর টাকা, গিভ মি আ চেঞ্জ ফর টাকা, এই একই কথা তো বলছে, গিভ মি আ চেঞ্জ ফর টাকা আর গিভ মি চেঞ্জ ফর টাকা, এই কথা বলা নাই। আচ্ছা এখন হচ্ছে 1 টাকার ভাঙতির কথা বলেছে, তাই তো। এখানে বলছে যে গিভ মি চেঞ্জ ফর এ টাকা, না, গিভ মি যে টাকাটা আপনি চাবেন বা যার জন্য আপনি পরিবর্তন চাচ্ছেন সেটাকে আগে মেনশন করবেন, ঠিক আছে, যে আমি এইটার পরিবর্তন চাচ্ছি। তাহলে গিভ মি 1 টাকা চেঞ্জ, যে আমাকে 1 টাকার ভাঙতি দাও। আমি বলেছি কি যে 1 টাকার ভাঙতি দাও, আগে তো আমি চেঞ্জের কথা বলবো না, আগে বলবো কি যে আমাকে এইটার চেঞ্জ দাও। তাহলে গিভ মি 1 টাকা চেঞ্জ, এই চেঞ্জ মানে কি, এই যে ভাঙতি দেওয়া বা টাকার ফেরত দেওয়া। এরপরে বলছে কি গিভ মি আর টাকা চেঞ্জ, না, এ টাকা বলতে কি 1 টাকাই বোঝায় কিনা সেটা বোঝায় না, এটা হচ্ছে একটা নোটকেও বোঝাইতে পারে। সো আমাকে এখানে বলছে 1 টাকা, এটা স্পেসিফাই না। এখানে তো বলছি যে গিভ মি আ চেঞ্জ ফর টাকা, টাকার পরিবর্তে আমাকে ভাঙতি দাও, কত টাকার পরিবর্তে ভাঙতি দাও বলে তো নাই। আর এখানেও সেম, কত টাকার পরিবর্তে ভাঙতি দাও বলে নাই। তাহলে অ্যান্সার কি হবে, এ নাম্বারটা, যে গিভ মি 1 টাকা চেঞ্জ, 1 টাকার ভাঙতি দাও। ওকে, নেক্সট 187। আচ্ছা 187 বলছে বাঁচো এবং বাঁচতে দাও। আচ্ছা সুন্দর কথা বলছে যে বাঁচো এবং বাঁচতে দাও, একদম মানে ক্লিয়ার কাট কথা, কোনো সমস্যা নেই। এখানে কি বলছে যে লিভ অ্যান্ড লেট টু লিভ। আচ্ছা বলছে লিভ অ্যান্ড লেট লিভ, লিভ অ্যান্ড গিভ টু লিভ, লিভ অ্যান্ড গিভ লিভ। আচ্ছা বাঁচতে দাও, কোনো কিছু করতে দাও, এটার মানে হচ্ছে গিয়ে লেট, ঠিক আছে, লেট। তাহলে এখানে বলছে যে লিভ টু লিভ, না, লেটের পরে আর কোনো টু দেওয়ার কোনো দরকার নেই, যে লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো বাঁচতে দাও, সহজ কথা। তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা। এখানে বলছে গিভ টু লিভ, মানে দেওয়াকে আবার আলাদা করে বলেছে যে না সেটা হবে না, আসলে হবে এটা লেট, ঠিক আছে। বলছে লিভ অ্যান্ড গিভ লিভ, এটাও ওই সেম কথা, অ্যান্সার হবে বি নাম্বারটা। বাঁচো এবং বাঁচতে দাও মানে লিভ অ্যান্ড লেট লিভ। ওকে, নেক্সট 190 বলছে যে শব্দটি কেটে দাও। আচ্ছা বলছে যে পেন থ্রু শব্দটি কেটে দাও, এটার অপশনগুলো আছে পেন থ্রু দ্য ওয়ার্ড, কাট দ্য ওয়ার্ড, কাট থ্রু দ্য ওয়ার্ড, কাট আউট দ্য ওয়ার্ড। প্রথম কথা হচ্ছে আপনি যখন কোনো শব্দ কাটবেন তার মানে আপনি এটাকে কাটতে তো পারবেন না। আপনি কোনো শব্দ কেটে দেওয়া মানে কি, সেটাকে আপনাকে পেন দিয়ে কেটে দিতে হবে বা পেন্সিল দিয়ে, হোয়াট এভার, কিন্তু আপনাকে তো মানে এইটা কাটার জন্য আপনাকে পেন ইউজ করতে হবে নাকি। এখন এখানে বলছে যে কাট দা ওয়ার্ড, শব্দ কেটে দাও, কোনো সমস্যা নেই, লিটারাল মিনিংই দিয়েছে, কিন্তু এই কাটা মানে হচ্ছে আপনার কোনো কিছু কি কেটে ফেলা, সেই কাটা তো এই কাটা না। তার মানে এক জায়গায় শুধু দেখেনি যে পেনের কথা এক জায়গায় ব্যবহার করেছে, যে পেন থ্রু দা ওয়ার্ড, এই পেন থ্রু এর মানে হচ্ছে কেটে দেওয়া, কেটে দেওয়া, কোনো কিছু পেন থ্রু করা মানে হচ্ছে সেটাকে কেটে দেওয়া, ঠিক আছে। পেন থ্রু দ্য সেন্টেন্স, পেন থ্রু দ্য ওয়ার্ড, পেন থ্রু দ্য ফ্রেজ, তার মানে হচ্ছে সেটা কেটে দেওয়া। তাহলে বলছে পেন থ্রু দ্য ওয়ার্ড, তার মানে এই শব্দটি কেটে দাও। আর এখানে কাট দিছে সব জায়গায়, সবগুলাই কাটা। নেক্সট 194 বলছে যে চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? আচ্ছা এরকম ছোটবেলায় প্রশ্ন করতো না যে এটা করেছো ওটা করেছো। আচ্ছা এরকম কখনো কি গিয়েছো, কখনো কি করেছো, এইটার ইংলিশই হচ্ছে হ্যাভ ইউ এভার বিন, যাই করুক না কেন, ঠিক আছে। আচ্ছা এখন এখানে কি বলছে যে হ্যাভ ইউ এভার, আচ্ছা হ্যাভ ইউ গন টু কক্সবাজার, তারপরে বলছে হ্যাভ ইউ এভার গন কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, আর বলছে হ্যাভ ইউ এভার গো টু কক্সবাজার। যেটা মাত্র বললাম যে এই তুমি কোথাও গিয়েছিলে কিনা সেটা যদি বলে তাহলে কি হবে যে হ্যাভ ইউ এভার বিন, কোথাও গিয়েছিল বুঝাইলে হ্যাভ ইউ এভার বিন। তাহলে সব জায়গায় আছে হচ্ছে, এখানে বলছে ডিড ইউ এভার গো, না, বলছে হ্যাভ ইউ এভার গন, না, হ্যাভ ইউ এভার গন, সব জায়গায় গন গন আছে, এক জায়গায় হচ্ছে বিন, হ্যাভ ইউ এভার বিন। তাহলে অ্যান্সার কি সি নাম্বারটা, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছিলে?
নেক্সট 96 বলছে তুমি কি জানো সে কোথায় থাকে। আচ্ছা, তুমি কি জানো সে কোথায় থাকে, এই কথাটা যখন বলছে তাহলে দেখি এটার আমাদের অপশন কি কি আছে। বলছে ডু ইউ নো ওয়্যার ডাজ হি লিভ, ডু ইউ নো ওয়্যার হি লিভ, ডু ইউ নো ওয়্যার হি ইজ লিভ কি হয় এটা তো, আচ্ছা ডু ইউ নো ওয়্যার হি লিভস। আচ্ছা, তাহলে সে কোথায় থাকে সেটার কথা বলেছে, তাই তো। তাহলে ডু ইউ নো হোয়ার, এই পর্যন্ত তো সব ঠিকই আছে। তারপর বলছে কি হোয়ার, তারপরে আবার বলছে যে ডাজ, হোয়ার এর পরে ডাজ, এই যে দুইটা কি একসাথে হবে, যে ডাজ দিয়ে তো প্রশ্নই করতে পারতো, মানে অক্সিলারি কি আগে হবে, যখন ওয়্যার দিয়ে বলছে যে তুমি কি জানো সে কোথায় থাকে, তখন ওয়্যার যখন বলছে তখনই তো প্রশ্ন একটা হয়ে যাচ্ছে, আবার ডাজ কেন হবে সাবজেক্টের আগে, তাহলে তো আবার প্রশ্ন হয়ে যায়, সো কাটা। তারপরে বলছে যে ডু ইউ নো ওয়্যার হি লিভ, হি এর পরে যে ভার্ব থাকে সেটা কি, মানে প্রেজেন্ট ফর্মের ভার্ব নিয়ে যদি কথা বলে তাহলে হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে কি হবে, এস বাই ইয়েস হবে না, দেয় নাই, কাটা। এক নাম্বার একমাত্র সি ডিতেই হচ্ছে গিয়ে দিয়েছে যে ডু ইউ নো ওয়্যার হি লিভস, তাহলে অ্যান্সার এটাই হবে যে তুমি কি জানো সে কোথায় থাকে। ওকে, নেক্সট 97, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 97 আবারও বলতেছি, 97 খুব ইম্পর্টেন্ট। বলছে যে তোমার বাবা কি করেন। আচ্ছা, মনে হচ্ছে একদম সহজ একটা ট্রান্সলেশন, কিন্তু দেখেন এটা ঘাটায় দিছে। বলতেছে যে হোয়াট ইজ ইয়োর ফাদার, তারপর বলছে হোয়াট ইজ ইয়োর ফাদার ডুইং, হোয়াট ডাজ ইয়োর ফাদার, হোয়াট ইয়োর ডাজ ফাদার। আচ্ছা, এটা তো ইংলিশের কাতারেই পড়ে নেয়। আচ্ছা ঠিক আছে, এখন তোমার বাবা কি করে, এই প্রশ্নটা দুই ভাবে করা যায় ইংলিশে, ঠিক আছে। একটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফাদার, আর একটা হচ্ছে হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু। ঠিক আছে, কথাটা দুই ভাবে বলা যায়। একটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফাদার, আমরা বাংলায় বলি না তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো মানে হচ্ছে মনে করেন কেউ আসলো তারপরে জিজ্ঞেস করে যে তুমি কোথায় আছো, মানে সে এখন কোথায় কর্মরত আছে, তারপরে বলে না যে তোমার বাবা কোথায় আছেন, তার মানে তোমার বাবা কোথায় কর্মরত আছেন। ঠিক আছে, বাংলায়ও কিন্তু আমরা এইভাবেই কথা বলি। সো হোয়াট ইজ ইয়োর ফাদার বলতে হচ্ছে সেটা যে তোমার বাবা কি করেন বা তোমার বাবা কোথায় কর্মরত আছেন। কথাটা দুই ভাবে বলা যায়, একদম ইনফর্মাল যদি বলি তাহলে এভাবে যে হোয়াট ইজ ইয়োর ফাদার, অথবা হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, তোমার বাবা কি করেন, এভাবেও বলা যায়। এটা হচ্ছে একটু ফর্মাল এক্সপ্রেশনে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা যখন চিনি জানি এরকম মানুষের সাথে কথা বলি তখন বলি যে আপনি কোথায় আছেন, আপনার বাবা কোথায় আছেন, সেটা ঠিক আছে, যে হোয়াট ইজ ইয়োর ফাদার ডু। ওকে, নেক্সট 200 বলছে যে এটি কি ধরনের ফুল। আচ্ছা, এটি কি ধরনের ফুল, দেখি আমাদের অপশন কি কি আছে। বলছে হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার দিস ইজ, হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার দ্যাট ইজ, হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ইট। আচ্ছা, যখন এই ফুলটার কথা বলছে তখন কি বলছে আমাকে, এটা, এইটা মানে হচ্ছে ইট, তাই তো। আচ্ছা, এখন এখানে আমাদেরকে বলছে কি হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার দিস ইজ, না, যদি বলতো যে হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ দিসও যদি বলতো তাইলেও কিন্তু হইতো, কিন্তু বলতেছে কি দিস ইজ, তাহলে এটা গেল। তারপরে বলছে দিস ইজ হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার, এটা প্রশ্ন হলো কোনো, দিস ইজ আগে দিয়ে রাখছে, কাটা। তারপর বলছে হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার দ্যাট ইজ, দ্যাট মানে কি ওটা, দ্যাট মানে কি এটা, না, কাটা। তাহলে একমাত্র ঠিক মানে কোঅর্ডিনেশনে আছে হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ ইট। ফ্লাওয়ারের পরে এই যে এটা তো এখানে হচ্ছে গিয়ে সাবজেক্ট বা নাউন, তাই তো, ওর পরেই তো হচ্ছে গিয়ে অক্সিলারি বসবে, তাহলে এখানে কি অক্সিলারিটা পরে বসছে, এটা তো হচ্ছে গিয়ে তো ফ্লাওয়ারের পরে দিস বসছে তারপরে অক্সিলারি দিচ্ছে, তো এগুলো কাটা, সব কাটা, অ্যান্সার এইটাই হবে, ডি নাম্বারটা। ঠিক আছে, ওকে, নেক্সট
102 বলছে সে কি গতকাল এসেছিল, প্রশ্ন করেছে যে সে কি গতকাল এসেছিল। আচ্ছা, বলছে ডিড হি কাম ইয়েস্টারডে, ডিড হি কাম, আচ্ছা ডিড হি কাম ইয়েস্টারডে, ডিড হি কাম ইয়েস্টারডে দুইবারই দিছে একই জিনিস। ওকে, আচ্ছা তারপর বলছে যে হ্যাড হি কাম ইয়েস্টারডে, হ্যাজ হি কাম ইয়েস্টারডে। না, সে কি গতকাল এসেছিল এটা সিম্পলি পাস্ট টেন্সে আছে, তাহলে হ্যাড বা হ্যাজ কেন আসবে, এগুলো তো আগেই কাটা। আর তারপরে হচ্ছে এই দুইটাতে একই মানে সেম কথাই তো বলছে যে ডিড হি কাম ইয়েস্টারডে, সো যেটাই দিবেন ওইটাই কারেক্ট। ডিড হি কাম ইয়েস্টারডে, সে কি গতকাল এসেছিল। দুইশো নয় বলছে যে হায় তার মা আজ জীবিত নেই। আচ্ছা ঠিক আছে, বলছে হাই তার মা আজ জীবিত নেই। ওকে, তাহলে বলছে এই যে হাই, এই হাই মানে কি, হাই হাই বলা, হাই মানে হচ্ছে গিয়ে এক্সক্লেমড হয়, তাই তো। এক্সক্লেমেটরির ব্যাপার হচ্ছে যখন এক্সক্লেমেটরি হয় তখন এক্সক্লেমড হলে আমরা বলি হচ্ছে ওয়াও, হুররা, আবার একই সময় এলাস বলি, তাই তো। এই এলাসের মানে হচ্ছে কোনো দুর্ঘটনা, মানে দুর্ঘটনার সম্মুখীন হলে, মানে আপনি যখন কষ্ট পাবেন, এক্সক্লেমড উইথ সরো আর কি, যখন কষ্ট পায় মানুষ তখন কি বলে যে এলাস, তাই তো। তাহলে এখানে বলছে যে এই যে হাই, এখানে বলছে আহ, এটা হবে না, এটা কাটা। আর বাকি সব জায়গায় কিন্তু এলাস ব্যবহার করেছে, তাই তো। তারপরও কেন বাকিগুলো ঠিক নাই দেখি। প্রথমটা বলছে এলাস হিজ মাদার ইজ নো মোর টুডে, তারপর বলছে এলাস হিজ মাদার হ্যাজ ডাইড, এলাস হিজ মাদার হ্যাজ লস্ট হার লাইফ। না, এটা তো হবেই না, তার মা তার জীবন হারিয়েছে সে কথা তো বলে না। আচ্ছা, এলাস হিজ মাদার হ্যাজ ডাইড, তার মা আর জীবিত নেই, আর নেই মানে কি, ইজ নো মোর, ঠিক আছে। তার মা আজ আর জীবিত নেই। আরো বলছে কি, তার মা আজ আর জীবিত নেই, যে ইজ নো মোর টুডে, এখানে কি টুডের কথা বলেছে, বলে নাই, এখানেও তো বলে নাই, কাটা। তাহলে অ্যান্সার কি হবে, এ নাম্বারটা, এলাস হিজ মাদার ইজ নো মোর টুডে, মানে না থাকাকে নো মোর বলা হয়, আর যেহেতু টুডে আছে, টুডে আর কোনো জায়গায় নাই, এখানেই আছে, সো অ্যান্সার কি হবে, এ নাম্বারটা। ওকে, 210 বলছে আমার যদি পাখির মতো ডানা থাকতো। আচ্ছা, এই যে আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে এখানে কি করা হচ্ছে, যে একটা আশা করেছে যে আমার যদি পাখির মতো ডানা থাকতো। দেখি আমাদের অপশনে কি কি আছে। বলছে হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, ইফ আই উড হ্যাভ দ্য উইংস অফ আ বার্ড। তারপর বলছে আই উইশ দ্যাট আই উড হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড। আর বলছে ইফ আই কুড ফ্লাই লাইক এ বার্ড, এখানে তো ওড়ার কথা বলে নাই। তারপরে ইফ দিয়ে যখন কথা বলা হবে তখন বলছে যে ইফ আই উড হ্যাভ দ্য উইংস অফ বার্ড, ঠিক আছে। ইফ যদি, যদি আমার পাখির মতো ডানা হয়ে থাকতো, না, ইফ দিয়ে হবে না। যখন আমরা যদি আমার এটা থাকতো বা হতো, যখন আমরা বলি তখন আমরা কি বলি, দুইটা, একটা হচ্ছে আমি যদি হতাম, এরকম কথা বলে তাহলে ইংলিশে হয় আই উইশ। আর যদি বলে যে আমার যদি হতো তাহলে কি দিয়ে হয়, হ্যাড দিয়ে হয়। এখানে যে আই উইশ দিয়েছে এটা হবে না, কারণ বলে নাই যে আমি যদি হতাম, বলছে হ্যাঁ, বলছে আমার যদি হতো, তাহলে কি হবে, হ্যাড দিয়ে হবে। ওকে ফাইন, কি বলছে, হ্যাড আই দ্য উইংস, মানে আমার যদি ডানা থাকতো, অফ এ বার্ড, কার মতো, পাখির মতো। এই যে আমরা জানি যে অফ ইউজ করতে হয় কোথায়, যখন র বা এর বোঝায় তখন, তাহলে পাখির মতো, তাহলে অফ এ বার্ড, তাহলে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। উইশের সাথে এটাকে গুলায় ফেলবেন না, উইশ মানে হচ্ছে আমি যদি এটা হতাম, আর আমার যদি এটা হতো বোঝায়, তাহলে হ্যাড দিয়ে হবে, ঠিক আছে। ওকে, 210 পর্যন্ত কারো কোনো সমস্যা? এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে। নেক্সট 211 নম্বর বলছে যে দৃশ্যটি অতি মনোরম। আচ্ছা, তাহলে অপশনে কি কি আছে, বলছে হাউ নাইস দ্য সিনারি ইজ,
হোয়াট আ চার্মিং সিনারি ইট ইজ, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। আর বলছে দিস ইজ দ্য গ্রেট সিনারি, বলছে দৃশ্যটি অতি মনোরম। তাহলে সিম্পলি দ্য সিনারি, দৃশ্য কি, সিনারি ইজ ভেরি চার্মিং, অতি মনোরম, মনোরম মানে হচ্ছে চার্মিং। তাহলে বলছে হাউ নাইস দ্য সিনারি ইজ, না দৃশ্যটি কতই না সুন্দর যদি হতো তাহলে বলতো হাউ নাইস দ্য সিনারি ইজ, হবে না। হোয়াট আ চার্মিং সিনারি ইজ ইজ ইট, এটা না কতই সুন্দর একটা দৃশ্য, তা তো বলেনি, নর্মালি বলছে দৃশ্যটি অতি মনোরম। তাহলে দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। আর বলছে দিস ইজ দ্য গ্রেট সিনারি, না গ্রেট না, অ্যান্সার হবে সি নাম্বারটা, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। এটা একদম সহজ ছিল। ওকে, নেক্সট 13 নাম্বারটা বলছে আমি যদি তার নামটি জানতাম। আচ্ছা, এই যে আমি যদি জানতাম, আমার যদি হতো, এই যে আমি না, কিন্তু বলছে যে আমি তার নাম হতাম যদি বলতো তাহলে আই উইশ হতো, কিন্তু বলতো যে আমি যদি তার নাম জানতাম বা আমার যদি হতো তাহলে কি হবে, হ্যাড হবে। এই যে একটু আগে শিখাইলাম। কিন্তু মজার ব্যাপার দেখেন, এই প্রথম সেন্টেন্স ছাড়া আর কোনো জায়গায় তো হ্যাড নাই। বলছে ইফ হ্যাজ নোন হিজ নেম বিফোর, এখানে তো আই বলেই না, এটা হয় কেমনে, কাটা। হ্যাভ আই নোন হিজ নেম বিফোর। আর বলছে যে ইফ আই হ্যাভ নোন হিজ নেম বিফোর, এক জায়গায় শুধু আছে হ্যাড আই নোন হিজ নেম বিফোর, যদি আমি তার নাম জানতাম, একটাতেই হ্যাড আছে, এটাই হবে। ওকে, নেক্সট 15 আবারও সেম, আমার যদি পাখির মতো ডানা হতো, তাহলে আমার যদি হতো তাহলে কি হবে, হ্যাড, তাই তো, ওই সেমই, হ্যাড আই দ্য উইংস অফ বার্ড। বি নাম্বারটা মাত্র করে আসলাম। এটা দেখেন কতবার পরীক্ষায় আসছে, দেখেন একই প্রশ্ন কত ইম্পর্টেন্ট। 17 নাম্বার বলছে যে সে এমন ভাবে কথা বলে মনে হয় সব জানে। এই যে এমন ভাবে কথা বলা, সে এমন ব্যবহার করা, সে এমন করা, এইগুলোকে, এই যে এমন করে, এমন ভাবে বলে, এই কথাটাকে ইংলিশে বলা হয় কি দিয়ে, অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর একটা রুলস আছে, ঠিক আছে, যে সে এমন ভাবে কথা বলে যেন, সে এমন ব্যবহার করে যেন, বাংলায় আমরা যেটা বলি সেটা হচ্ছে ইংলিশে সেটাকে কি দিয়ে বলে, অ্যাজ ইফ। অ্যাজ ইফ দিয়ে কোনো কথা যখন বলে তখন কারো একটা ব্যবহার সেটাকে অ্যাজ ইফ এর আগে রাখা হয়, এবং এরপরে যে কথাটা বলা হয় সেটা সম্পূর্ণ আপনার সাজানো। যেমন মনে করেন আপনি কাউকে দেখছেন যে পাগলের মতো কথা বলছে বা হাসছে, খুবই হাসছে, আপনি বলছেন যে সে এমন ভাবে হাসছে যেন পাগল। যেন পাগল মানে হচ্ছে পাগল তো আপনার ক্ষেত্রে, কিন্তু সে তো আসলে পাগল না, তার মানে আপনি তাকে নিয়ে যে স্টেটমেন্টটা দিচ্ছেন সেটা কি সত্য না। পরের অ্যাজ ইফ এর আগের কথাটা হচ্ছে যার ব্যবহার দেখে আপনি কমেন্টটা করছেন সেটা, তারপরে মাঝখানে অ্যাজ ইফ মানে যেন, আর পরের টুকু হচ্ছে আপনি যে কমেন্টটা করছেন। তাহলে এখানে কি বলছে, সে এমন ভাবে কথা বলে মনে হয় সব জানে। ওকে ফাইন, তাহলে বলছে যে হি টক্স আফটার নোয়িং এভরিথিং, হি টক্স লাইক হি নোয়িং এভরিথিং, হি টক্স নোয়িং এভরিথিং, আর হি টক্স অ্যাজ ইফ। মজার ব্যাপার হচ্ছে আর এক জায়গায় অ্যাজ ইফ এর কথা বলে নাই, বাট এটা তো অ্যাজ ইফ হবে আমরা জানি। সো অ্যান্সার ডি নাম্বার। আরো একটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাজ ইফ থাকলে সেটা হচ্ছে, এটাকে আরেকটু উপরে উঠে দেয় তাহলে লিখতে পারবো। আচ্ছা, অ্যাজ ইফ যদি থাকে তাহলে এর আগে যদি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরে হয় কি পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। আর যদি এই অ্যাজ ইফ এর আগে থাকে হচ্ছে পাস্ট সিম্পল, তাহলে পরে কি হয় পাস্ট পারফেক্ট। এইটা সবসময় মনে রাখবেন। আর এই অ্যাজ ইফটা মানে হচ্ছে যেন কারো কোনো এমন একটা ব্যাপার, যে কোনো এমন একটা ব্যবহার যেটা আপনি দেখার পরে কমেন্ট করতেছেন, এরকম কথা হইলে সেখানে অ্যাজ ইফ। এবং অ্যাজ ইফ এর আগের কথা যদি আপনার থাকে প্রেজেন্ট সিম্পল, সবসময় পরেরটা দিবেন পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল থাকলে দিবেন পাস্ট পারফেক্ট। মনে রাখার সহজ উপায় কি, প্রেজেন্ট সিম্পল হচ্ছে V1, তাহলে V1 এর পরে কোনোদিন V3 আসে নাকি, আসে তো না, তাহলে V1 থাকলে কি হবে V2, আর যদি শুরু হয় V2 দিয়ে তাহলে V2 এর পরে তো আর V1 আসবে না, V2 এর পরে কি আসবে V3। ওকে, এইভাবে করে মনে রাখবো যে V1 থাকলে অ্যাজ ইফ এর পরে V2,
V2 থাকলে অ্যাজ ইফ এর পরে V3, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট সিম্পল যদি থাকে তাহলে হবে পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল থাকলে হবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে দেখেন বলছে যে হি টক্স অ্যাজ ইফ, প্রথম কথা এখানে তো অ্যাজ ইফ নাই, অপশন এইটাই অ্যান্সার হবে, তাও মিলাই। হি টক্স, টক্স মানে কি প্রেজেন্ট সিম্পল না, এরপরেই দেখেন পাস্ট সিম্পল হবে, এই যে অ্যাজ ইফ, তারপরে হি নিউ, এই নিউটা কি পাস্ট সিম্পল। ওকে, এই এই রুলসটা কি বোঝা গেল অ্যাজ ইফ এর? আমাকে একটু বলেন। এই রুলসটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন যে অ্যাজ ইফ এর আমরা যখন গ্রামারের পার্ট করাবো তখন এই অ্যাজ ইফ কিন্তু অনেক বারবার করে আসবে আর হচ্ছে আপনাকে মানে পেইন দিবে, তখন দেখবেন যে আপনি ধরে ফেলেছেন। ক্লিয়ার? অ্যাজ ইফ ক্লিয়ার? ওকে, ডান। নেক্সট, ওকে 19 নাম্বার, 219 বলছে বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক। আচ্ছা, বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, অপশনে কি কি আছে? বলছে বাংলাদেশ ইজ প্রসপারিং ডে বাই ডে, বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে, মে বাংলাদেশ সাকসিড ডে বাই ডে, মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। প্রথম কথা হচ্ছে আপনি এই ওয়ার্ডটা খালি খেয়াল করেন, করুক তার মানে আপনি প্রে করছেন বা উইশ করছেন, তাই তো? আপনি যখন উইশ করবেন তখন তো আপনি বলবেন যে মে, এই এ আর বিতে তো নাই, তাহলে এ বি কাটা, সি আর ডি তে আছে, ভালো কথা। এখানে বলছে যে সাকসিড, কোন দেশের ক্ষেত্রে সাকসিড উন্নতি করা না, আসলে এটা কোনো পার্সনের ক্ষেত্রে যদি হতো তাহলে সে উন্নতি করুক, তার এই উন্নতি সাকসেসের সাথে তুলনা করা যায়, কিন্তু কোনো দেশের উন্নতি আসলে তুলনা করা হয় তার মানে কি বলে যে এখানে যেমন বলতেছে প্রসপার, বা মনে করেন যে ডেভেলপিং, মানে কোনো একটা কান্ট্রি আস্তে আস্তে উন্নতি করছে, সেই উন্নতিটাকে আমরা প্রসপার বলি। কিন্তু পার্সনের ক্ষেত্রে, কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি হইতো তাহলে আমরা কি বলতাম? সাকসিড বলতাম। যেহেতু বাংলাদেশের কথা বলছে, সে তো পার্সন না, সে একটা দেশ, তাহলে এখানে সাকসিড হবে না, হবে কি প্রসপার। তাহলে মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। না, আরেকটু আছে। ওকে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে 220, বলছে তিনি সৎ লোক ছিলেন, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে ট্যাগ কোশ্চেন থেকে দেওয়া একটা ট্রান্সলেশন। ট্যাগ কোশ্চেনে এরকম হয় যে তিনি ভালো, তাই না? তুমি কি করেছো, করনি, এই টাইপের প্রশ্ন বলা হয়। তাহলে 220 আমাদেরকে বলছে যে তিনি সৎ লোক ছিলেন, তাই না? ওকে, দেখি এটার আনসার কি হয়। বলছে হি ওয়াজ ট্রাস্টফুল, ওয়াজ হি। আচ্ছা, তারপরে বলছে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, ওয়াজেন্ট হি। তারপরে বলছে হি ওয়াজ অ্যাজ অনেস্ট ম্যান, ডিড নট হি। আর বলছে হি ওয়াজ রিয়েলি অ্যান অনেস্ট ম্যান। প্রথম কথা হচ্ছে ডিতে তো কোনো কিছু মানে তাই না এর অ্যান্সারই দেয় না, এখানে বলছে যে ডিড নট হি, ডিড নট হি আবার কি? বিতে বলছে যে, আচ্ছা এতে বলছে হি ওয়াজ ট্রাস্টফুল, ট্রাস্টফুল মানে হচ্ছে যাকে ভরসা করা যায়, সৎ মানে হচ্ছে অনেস্ট, তাহলে এও বাদ, থাকে শুধু বি, আর এটাই হবে। কেন দেখেন, বলছে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, তারপরে বলছে ওয়াজেন্ট হি, কারণ এইটা কিসে আছে? পজিটিভে আছে। আমরা জানি ট্যাগ কোশ্চেনে যদি যে কথাটা, মেইন কথাটা যদি পজিটিভে থাকে তাহলে কোশ্চেনের ট্যাগে কি হয়, সেটা নেগেটিভ হয় না, স্বাভাবিক। তাহলে এটা পজিটিভে আছে, এখানে কি হবে? ওয়াজেন্ট, মানে নেগেটিভে হবে, ওয়াজেন্ট হি। 21 নাম্বার, 21 নাম্বার আমাদেরকে বলছে যে সে কঠোর পরিশ্রম করে, তাই না? ওই সেম জিনিস দেখেন, সে কঠোর পরিশ্রম করে, তাই না? হি ওয়ার্কস হার্ড, ডাজেন্ট হি? হি ওয়ার্কস হার্ড, ইজেন্ট হি? হি ওয়ার্কস হার্ড, ইজেন্ট ইট? হি ওয়ার্কস হার্ড, ডাজেন্ট ইট? আচ্ছা, যখন ট্যাগ কোশ্চেনে আমাদেরকে, আমরা ট্যাগ কোশ্চেন যখন করবো ডিটেলসে পড়বো, সমস্যা নাই। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে যেই সাবজেক্ট নিয়ে বা পার্সন নিয়ে কথা বলা হবে, যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব দিয়েই হচ্ছে ট্যাগ কোশ্চেন করা হয়। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তিনটা জিনিস দিয়ে কোশ্চেনের ট্যাগ করতে হয়, সেটা হচ্ছে ডাজ, ডু আর হচ্ছে ডিড। ওকে, ডাজ ইউজ করা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সেটা যদি প্রেজেন্টে হয়। ডু ইউজ করা হয় হচ্ছে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন আর সব প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। আর ডিড ইউজ করা হয় সবার ক্ষেত্রে পাস্টে। ওকে, এখন যাকে নিয়ে এখানে কথা বলতেছে সেই পার্সনটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না? আর আমাদের তো এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, তাহলে এখানে বলছে যে ইজেন্ট হি, ইজেন্ট আবার ইট লাগাইছে, ডাজেন্ট এর পরে আবার ইট দিছে। ডাজেন্ট তো ঠিকই ছিল, ইট কেন? সে তো
পার্সন, তাহলে হি হবে না, এক জায়গায় ঠিক মতো আছে যে ডাজেন্ট হি, তাহলে অ্যান্সার হবে এই নাম্বারটা, হি ওয়ার্কস হার্ড ডাজেন্ট হি, সে কঠোর পরিশ্রম করে, তাই না? ওকে, নেক্সট 224। আচ্ছা 224 বলছে তাকে তিরস্কার করা হয়েছিল। ওকে, তাকে তিরস্কার করা হয়েছিল, তিরস্কার করার ইংলিশ হচ্ছে ব্রট টু বুক। এটা ওয়ান ওয়ার্ডের কোশ্চেনেও আপনারা পাবেন, প্রচুর এই প্রশ্নটা অনেকবার করে আসে। তিরস্কার করা মানে হচ্ছে ব্রট টু বুক, ঠিক আছে? ব্রট টু বুক মানে কি? তিরস্কার। তাহলে বলছি হি ওয়াজ ডিসঅনার্ড, হি ওয়াজ ব্রট টু বুক, হি ওয়াজ ব্রট টু ব্রিম, হি ওয়াজ পানিশড, অ্যান্সার হবে হি ওয়াজ ব্রট টু বুক। যখনই বলবে ব্রট টু বুক তার মানে কি? তিরস্কার করা, কাউকে তিরস্কার করা। ওকে, নেক্সট 234। আচ্ছা 234 বলছে সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন অফ দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। এটা আমরা তো জানি, তাই না? দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ মানে কি? বেঞ্চে কোনো জায়গা নেই। এখানে কি বলছে? এই রুমে কোনো বেঞ্চ নাই। আচ্ছা, তারপরে বলছে এই জায়গায় কোনো বেঞ্চ নাই, এই বেঞ্চে কোনো জায়গা নাই, আর বলছে এই বেঞ্চে কোনো কক্ষ নাই। বেঞ্চে আবার কক্ষ কিভাবে থাকে? অ্যান্সার হবে সি নাম্বারটা, এই বেঞ্চে কোনো জায়গা নেই, দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। ওকে, নেক্সট 236 বলছে I wonder where he may be now, I wonder where he may be now। আচ্ছা, তাহলে এটার বাংলাটা কি হবে দেখি, সে এখন কোথায় আছে তাই ভাবছি। ওকে, তারপরে বলছে আমি অবাক সে কোথায় আছে, আমি জানি সে কোথায় আছে, আমি জানি সে এখন কোথায় আছে। দেখেন বলছে I wonder where he may be now, যখন মেবি বলছে তার মানে আমরা যখন কোনো কিছু নিয়ে কনফিউজড হই তখন মেবি বলি, তাহলে জানেই যদি তাহলে মেবি কেন বলবে? তাহলে বি, সি আর ডি কাটা। এ আর বিতে বলছে, এতে বলছে সে এখন কোথায় আছে তাই ভাবছি, আর বলছে আমি অবাক সে কোথায় আছে। আমি অবাক সে কোথায় আছে মানেও তো যে আমি অবাক, আমি জানি সে কোথায় আছে, এখানে তো জানার কথা বলে নাই। তাহলে I wonder where he may be live now তার মানে হচ্ছে সে এখন কোথায় আছে তাই ভাবছি, মানে আমি এটা নিয়েই এখন উদ্বিগ্ন যে সে এখন আছে কোথায়। ওকে, 237 এটার সাথে সবাই পরিচিত। এই ঘরটি ভাড়া দেওয়া হবে, সব বাসার সামনে হচ্ছে এটা ঝুলানো থাকে ঘর ভাড়া দেওয়ার আগে, যে দ্য হাউস ইজ টু লেট। এটা আমরা জানি, তাই তো? টু লেট ঝুলানো থাকে না? অ্যান্সার এটাই হবে। বলছে দ্য হাউস ইজ ফর সেল, না সেল করতে চাচ্ছে না। তারপরে বলছে দ্য হাউস উইল বি টোল্ড, এটা কেমনে হইলো? আচ্ছা, তারপর বলছে রেন্ট দ্য হাউস, না ঠিক আছে, রেন্ট করাও না। রেন্ট কোনো কিছু করতে হলে হচ্ছে, রেন্ট মানে ভাড়া নেওয়া, ঠিক আছে, তবে রেন্ট কোনো কিছু করতে হলে সেটা একটা লিমিটেড সময় পর্যন্ত করতে হয়, কিন্তু আপনি যখন কোনো বাসা ভাড়া নিবেন তখন কিন্তু আসলে আপনি জানেন না আপনি সেখানে কতদিন থাকবেন। সো এটা হচ্ছে গিয়ে টু লেট, যে দ্য হাউস ইজ টু লেট তার মানে বাড়িটি ভাড়া দেওয়া হবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে 138 বলছে ওয়ার দ্য বার্ডস ক্রিপিং। এই ক্রিপিং মানে কি? বলছে ওয়ার দ্য বার্ডস ক্রিপিং। আচ্ছা, পাখিরা কি গান করছিল? গানের কথা কি বলেছে? না, বলছে পাখিরা কি গান করছে, সব জায়গায় গানের কথা বলছে। আর বলছে পাখিরা কি কিচিরমিচির করছিল? পাখিরা কি কিচিরমিচির করছে। ওয়ার দ্য বার্ডস তার মানে কি করছে নাকি করছিল? করছিল, ডিও কাটা। আর বলছে কিচিরমিচির, এই ক্রিপিং মানে হচ্ছে কিচিরমিচির করা, তাহলে পাখিরা কি কিচিরমিচির করছিল? ওয়ার দ্য বার্ডস ক্রিপিং। ওকে, তারপরে 39 বলছে তুমি গেলেও যা না গেলেও তা। আচ্ছা, এটার আনসার কি হবে? বলছে ইট ইজ সেম whether you go or not, it is all the same whether you go or not, it is all the same whether you go or not go, none of this। আচ্ছা, none of this তো আগেই কাটা। তারপরে বলছে যে whether you go or not, go তো আবার না,
এটা হবে না, বি আর সি এর মধ্যে কনফিউশন, তাই তো? বলছে যে ইট ইজ সেম ওয়েদার ইউ গো অর নট, আর বলছে ইট ইজ অল সেম। ইট ইজ অল দ্য সেম মানে হচ্ছে গিয়ে একই রকম, আসলে তুমি গেলা না থাকলা তাতে কোনো কিছু আসে যায় না, একই রকম। তাহলে ইট ইজ অল দ্য সেম, ওয়েদার ইউ গো অর নট একই রকম, তুমি যাও বা নাই যাও, ঠিক আছে? অল দ্য সেম হবে, এখানে অল দেয় না, বলছে ইট ইজ সেম। নেক্সট 144। আচ্ছা 144 বলছে আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট, আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট, ঠিক আছে? অ্যান ইনস্ট্যান্ট মানে হচ্ছে মুহূর্তের জন্য, তাহলে এখানে কি বলছে আমি এক মুহূর্ত ব্যয় করতে পারি না, আমার মুহূর্তের ছাড় নেই, আমার তিল মাত্র সময় নেই, আর আমার এক তিল সময় ছিল না। এই ইনস্ট্যান্ট মানে মুহূর্ত সবই ঠিক আছে, কিন্তু এখানে আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট মানে হচ্ছে আমার তিল মাত্র সময় নেই, স্পেয়ার মানে হচ্ছে ছাড় না দেওয়া, মানে আমার তিল মাত্র সময় নেই এখানে থাকার, এক মুহূর্ত সময় নেই এখানে থাকার, ঠিক আছে? তাহলে আমার এক মুহূর্ত সময় ব্যয় করতে পারি না হবে না, আমার মুহূর্তের ছাড় নেই হবে না, আমার এক তিল সময় ছিল না না হবে না, আমার তিল মাত্র সময় নেই, ঠিক আছে? আমার তিল মাত্র সময় নেই, আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট। ওকে ওকে, সো আমাদের ট্রান্সলেশন শেষ, অ্যাট লাস্ট আমাদের ট্রান্সলেশনের ক্লাস শেষ হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন যে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? আমাদের যতগুলো সলভ করালাম, অনেকগুলো আমরা সলভ করালাম, 246টা আমাদের টোটাল কোশ্চেন ছিল, তার মধ্যে হচ্ছে 100-র বেশি তো আমরা সলভ করেছি, মানে কত ইম্পর্টেন্ট দেখেন, 246টার মধ্যেও 100-র উপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ঠিক আছে? সো আপনাদের সবার এই ট্রান্সলেশনের ক্লাসটা ফ্রুটফুল হলো কিনা, আপনারা বুঝতে পারলেন কিনা, এবং পরীক্ষায় ভালো করে করা যাবে কিনা, ধরা যাবে কিনা প্রশ্ন আমাকে একটু জানান, ঠিক আছে? আর হচ্ছে ম্যাথ ক্লাস কি আজকে হবে ভাইয়া? হ্যাঁ ম্যাথ ক্লাস হবে, 9টা 20 থেকে ম্যাথ ক্লাস হবে, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আপনারা একটু সবাই জানিয়ে দেন যে আজকে ক্লাসটা কেমন লাগলো, আর হচ্ছে আমরা নেক্সট ক্লাস, হ্যাঁ নেক্সট টপিক, আচ্ছা আমরা নেক্সট এরপর টপিক, যেহেতু আমাদের স্পেলিং এর টপিকগুলো শেষ, তাহলে নেক্সট টপিক যে কোনো একটা গ্রামারের টপিক হবে আমাদের, ঠিক আছে? সো আপনাদের গ্রামারের টপিকের এত এত রিকোয়েস্ট ছিল, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আপনারা গ্রামারের টপিক পাবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যদি এতটুকু ভালো মতো হয়ে যায়, মানে স্পেলিং এর পার্টটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল স্পেলিং থেকে, তাহলে দেখেন সব মিলে মোটামুটি কত 6-7 মার্কস কিন্তু আমাদের কনফার্ম, মানে যতগুলো আমরা ক্লাস নিলাম। সো এইটুকু যদি ভালো মতো বুঝতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ভালো একটা গ্রিপ চলে এসেছে অলরেডি ইংলিশে, তাহলে গ্রামারের পার্টটাও আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যাদের কাছে আমাদের যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের কাছে শর্ট সাজেশন থাকলে বেশি ভালো হয়, একদম সিলেক্টিভ কিছু প্রশ্ন নিয়ে হচ্ছে শর্ট সাজেশন করা হয়েছে, এবং ইনশাল্লাহ আমরা শর্ট সাজেশনের উপরেও ক্লাস নিব, কোনো সমস্যা নেই। সো আপনাদের কাছে যদি থাকে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, যারা যারা এতক্ষণ ধরে জয়েন করেছিলেন ক্লাসে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে আপনারা যারা লেটে জয়েন করেছেন, ক্লাসটা শেয়ার করেননি, তারা যেতে যেতে ক্লাসটা শেয়ার করে দেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে আমাদের টিউসডে, মঙ্গলবারে নেক্সট ক্লাস আমাদের, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।